ছুটে গিয়ে দরজার উপর লাফিয়ে পড়ল কিরিটি। তিনজনের মিলিত চাপে দরজাটা ভেঙে পড়ল। হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকলাম তিনজন। শয্যার উপর পড়ে আছে এক নারী, আরেক নারী তার উপর ঝুঁকে রয়েছে তখনও। বাঘের মতো ঘুরে দাঁড়ায় হর্ডন, দু চোখে অগ্নি ঝরা দৃষ্টি। চুপ করে আছিস কেন? হ্যাঁ, বল, জবাব দে। হঠাৎই হর্ডন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে একটা আর্ত চিৎকার। সর্বনাশ! ততক্ষণে হর্ডনের পেটের মধ্যে ঢুকে গিয়েছে ছুরিটা। নমস্কার, সাহিত্য সমাহারে আজ আপনারা শুনবেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী বসন্ত রজনী। নিহার রঞ্জন গুপ্ত জন্ম 6 জুন 1911, অবিভক্ত বাংলার যশোরে। কোন্নগর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে আইএসসি ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় কৃতকার্য হন। এরপর তিনি লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। এরপর তিনি মেজর পদে উন্নীত হন। পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে যোগ দেন। তাঁর লেখা কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত কিরিটি অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী বসন্ত রজনী। আচ্ছা কিরিটি, মানুষের চেহারা, তার আকৃতি, গঠন, মুখের করণ দেখে কি একটা মানুষকে চেনা যায়? তোর কি মনে হয়? আরে আমি তো তোকে জিজ্ঞাসা করছি। না, তবে যে অনেকে বলে মানুষের মনের ছবি হচ্ছে তার মুখ। যেই বলুক আমি বিশ্বাস করি না। কেন? কারণ মানুষের মনটা এমন একটা বিচিত্র ব্যাপার যে সুব্রত, আমার মনে হয় কোনো একটা ফর্মুলার মধ্যে ফেলে সেইটাকে বিচার করলে সঠিক বিচার করা হবে না কখনোই। কিন্তু তুই তো অনেক সময় মানুষের বাইরের চেহারাটা দেখে তার চরিত্রের অ্যানালিসিস করেছিস। হ্যাঁ, করেছি। তাই বলে সেটাই যে সর্বক্ষেত্রে অবধারিত সত্য তা তো নয় বন্ধু। অদূরে একজন লোককে সাগর সৈকত ধরে আমাদের দিকেই এগিয়ে আসতে দেখা গেল। আচ্ছা, ওই লোকটাকে দেখ, ওই যে আমাদের দিকে যে আসছে। ওকে দেখে তোর কি মনে হচ্ছে সুব্রত? নিশ্চয়ই একজন মার্ডারার বা তেমন ধরনের কেউ। যদি বলি তাই। হাসছিস? আরে লোকটার দিকে ভালো করে চেয়ে দেখ তো। ওর চেহারার দিকে তাকালে কি মনে হয় না লোকটা কোল্ড ব্লাডে একটা মার্ডার করতে পারে? অত্যন্ত শান্ত নির্বিকার ভাবে একজনের পিঠে ছুরি বসাতে কিংবা গুলি চালাতে পারে, বা খাদ্যের সঙ্গে কোনো তীব্র বিষ মিশিয়ে হত্যা করতে পারে। যেহেতু লোকটার চেহারা তোর নয়ন তৃপ্তিকর হয়নি, প্রথম দৃষ্টিতেই লোকটার চেহারা তোর বিচ্ছিরি লেগেছে, তাই এই তোর যুক্তি। না না, ঠিক তা নয়। আমি কিরিটিকে বুঝতে না দিয়ে মনে মনে ভাবলাম, অবশ্যই অস্বীকার করব না যে এমন চেহারা কারো কারো আছে যার দিকে তাকানো মাত্রই মনে হয় লোকটা বুঝি যে কোনো ক্রাইম অনায়াসেই করতে পারে, এমনকি হত্যাও। মন ঘিন ঘিন করে ওঠে। অথচ মজা হচ্ছে, খোঁজ নিলে হয়তো দেখা যাবে সম্পূর্ণ বিপরীত। যা মনে হয়েছে আদৌ তা নয়। প্রকৃতিতে লোকটা হয়তো যেমন শান্ত, তেমনি নিরীহ, তেমনি ভীতু। কি ভাবছিস? মানুষের চরিত্র বড় বিচিত্র, বড় দুর্বোধ্য। চেহারার ফর্মুলায় ফেলে সেই দুর্বোধ্যকে কখনো সলভ করা যায় না রে সুব্রত। ওই যে ভদ্রলোক, যাকে দেখে তোর কোথাও মনে হচ্ছে যে লোকটা মার্ডার করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ওই লোকটাকে আমি চিনি। তুই চিনিস? চিনি। ভদ্রলোক তখন আরও এগিয়ে এসেছেন হাঁটতে হাঁটতে আমাদের দিকে। ওর নাম কালীপ্রসাদ সরকার। ওর নাম করা একজন জুয়েলার বংশের ছেলে। ওরকম নিরীহ আর গো বেচারা লোক বড় একটা দেখা যায় না। আর তাছাড়া লোকটা পরম বৈষ্ণব। মানুষ মারা তো দূরে থাকো, কোনোদিন জীবনে একটা মাছি মেরেছে কিনা আমার সন্দেহ আছে। আমি কোনো জবাব দিলাম না, কারণ জবাব দিলেও কিরিটির মতের এতটুকু পরিবর্তন তো হবেই না। উপরন্তু সে তার থিওরি আরও জোরালো কণ্ঠে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে।
তার চাইতে সামনে সাগরের দিকে চেয়ে থাকা ঢের ভালো। ওদিকে দুজন, কালী সরকার ও অন্য একজন ভদ্রলোক আরও এগিয়ে এসেছেন ইতিমধ্যে। আরে কিরিটি না? হ্যাঁ, কিরিটি। আর কালীপ্রসাদ সরকার এই সময় এখানে কি ব্যাপার? হ্যাঁ, এলাম। মাঝে মাঝে পুরীতে আসি, ওই হোটেলটায় উঠি। উনি ও, পরিচয় পর্বটা সেরে ফেলি। ইনি হচ্ছেন সুব্রত রায়, আমার পরম বন্ধু। আর সুব্রত, ইনি হচ্ছেন কালীপ্রসাদ সরকার। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার। অন্য ভদ্রলোকটি কিন্তু আলাপ করলেন না, কেমন যেন অনিচ্ছুকভাবে আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রইলেন সর্বক্ষণ। তা তুমি এখানে? কাজকর্ম নেই হাতে, বসে বসে গাঁটে গাঁটে ভাত ধরছিল, তাই চলে এলাম। সমুদ্র সৈকতে? বাহ বাহ বাহ, তা ভালো ভালো। অতঃপর দুজনে বালুবেলা দিয়ে এগিয়ে গেল। একসময় দূরে মিলিয়ে গেল। কিরিটির দিকে তাকালাম। সে যেন কেমন একটু অন্য মনস্ক, কিছু ভাবছে যেন। সমুদ্রের হাওয়ায় চুরুটটা বোধহয় একসময় নিভে গিয়েছিল। কিরিটি ঘুরে বসে নিভে যাওয়া চুরুটটায় আবার অগ্নিসংযোগ করতে তৎপর হলো। সুব্রত, কালী সরকার নিঃসন্দেহে কোল্ড ব্লাডে কাউকে মার্ডার করতে না পারলেও সঙ্গের ভদ্রলোকের চাউনিটা আমার যেন ঠিক ভালো লাগলো না। ভালো লাগলো না মানে? চোখের দৃষ্টিটা দেখলি না ভদ্রলোকের? বেশ যেন বিরক্ত আর অপ্রসন্ন মনে হলো। দেখে মনে হলো দুজনের মধ্যে বিশেষ কোনো জরুরি কথা হচ্ছিল, আর হঠাৎ সেই সময় আমরা সামনে পড়ায় এবং কালী সরকার আমাদের সঙ্গে কথা বলায় সে বেশ বিরক্ত বোধ করছিল। খেয়াল করলি না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, তাই না? শুধু স্বাভাবিক নয়, তার চাইতে হয়তো কিছু বেশি। যাকগে, মুরুগ্গে যাক কালী সরকার আর তার সঙ্গে সেই অপ্রসন্ন লোকটি। বলতে বলতে শিথিল অলস ভঙ্গিতে কিরিটি বালির উপর টান টান হয়ে শুয়ে পড়ে। আমার মনে হচ্ছে তুই যেন কিছু ভাবছিস কিরিটি। বলছি, কি ভাবছিস? ওই কালী সরকারের কথাটাই ভাবছি, বুঝলি। প্রেসিডেন্সিতে যখন পড়তাম তখন ওর নাম অনেকবার শুনেছিলাম ম্যাথামেটিক্সে ওর নাকি অদ্ভুত ব্রেন ছিল। আমাদের প্রফেসর ডক্টর সাহা বলতেন এক্সেপশনাল। অথচ কলকাতার বিখ্যাত ধনী জুয়েলার সরকার ফ্যামিলির ছেলে, যাদের বাড়ির কিনা কোনোদিন কেউ বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ ডিঙিয়েছে কিনা সন্দেহ, সে বাড়ির ছেলে ম্যাথামেটিক্সে 2টো লেটার এবং রেকর্ড মার্কস নিয়ে ম্যাট্রিক পাস করে আইএসসি পড়েছে প্রেসিডেন্সিতে। ভাব একবার। যেমন লাজুক ছিল তেমনই শান্ত, একদম গোবেচারা টাইপের লোক। ডক্টর সাহা কিন্তু ওর কথা আমাদের খুব বলতেন। তারপর নাকি 4th ইয়ারে ওঠার মাসখানেক পরেই হঠাৎ কলেজ আসা বন্ধ করে দেয়। কেন? না, কেন তা জানি না। ডক্টর সাহা বলতেন পড়াশোনা না ছাড়লে ও লোক অনেক দূর যেত। কিছু বছর আগে একটা এক্সিবিশনে দেখেছিলাম লোকটাকে। তারপর আজ হঠাৎ এইখানে পুরীতে দেখা। ও কালী, হ্যাঁ কালীবাবু, আসুন 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 আসুন। আমিও চমকে ফিরে চেয়ে দেখি একা কালী সরকার, সঙ্গে সেই ভদ্রলোকটি নেই। আচ্ছা, ওই আপনার সঙ্গে ভদ্রলোক কে ছিল? ঠিক চিনলাম না তো ওনাকে। আমার বিশেষ পরিচিত বন্ধু, ওই নামকরা মুক্তোর ব্যবসায়ী পার্ল মার্চেন্ট দোলগোবিন্দ শিকদার। হঠাৎ ওই বেড়াতে বেড়াতে সমুদ্রের ধারে কিছুক্ষণ আগে দেখা হয়ে গেল আর কি। তাহলে শেষ পর্যন্ত অঙ্কশাস্ত্র ছেড়ে জুয়েলারির ব্যবসা? হ্যাঁ, উপায় কি বলো ভাই, আমাদের 3 জেনারেশন ধরে ওই জুয়েলারির ব্যবসা। হ্যাঁ, তা জানতাম। তা আপনি সিসাইড হোটেলে উঠেছেন তো নাকি? ওই হোটেলের ব্যবস্থাটা দেখলাম বেশ ভালো, তাই ওখানে উঠলাম। তা তুমি? আমি ওই মিহিরবাবুর পুরী ভিউ হোটেলে। আচ্ছা, তাহলে আজ চলি ভাই। কালী সরকার উঠে পড়লেন এবং অন্ধকারে বালুবেলার উপর দিয়ে হোটেলের দিকে এগিয়ে গেলেন। মনে হলো ভদ্রলোক যেন একটু অন্য মনস্ক। পরের দিন অন্ধকার থাকতে থাকতেই আমরা উঠে পড়লাম। দুজনে গায়ে জামা চাপিয়ে সূর্যোদয় দেখব বলে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। অনেকেই সূর্যোদয় দেখবে বলে বেরিয়েছে। তাদের ঝাপসা ঝাপসা মূর্তিগুলো দেখা যায় এদিক ওদিক। ভিজে নরম বালির ওপর দিয়ে দুজনে পূর্ব দিকে এগিয়ে চলি।
আধ মাইলটা এগিয়েছি, হঠাৎ ঝাপসা ঝাপসা আলো আঁধারিতে দূরে নজর পড়ল তীরে একেবারে জল ঘেঁষে অনেকগুলো লোক এক জায়গায় যেন গোল হয়ে ভিড় করেছে। হয়তো জেলেরা মাছ ধরছে তাই ভিড়। কিন্তু যতই কাছে এগোতে লাগলাম, সমুদ্রের একটানা গর্জনকে ছাপিয়ে মৃদু একটা অস্পষ্ট গুঞ্জন ধ্বনি কানে আসতে লাগলো আমাদের। সূর্য তখন সবে দেখা দিয়েছে। আরো কয়েক পা এগোতেই ব্যাপারটা আমাদের চোখে পড়ল। একটি মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়ে আছে, আর তাকে ঘিরে 2-3টে নুলিয়া আর 10-15 জন পুরীর চেঞ্জার। গুঞ্জনটা তাদেরই কণ্ঠে, বিস্ময়ের গুঞ্জন। এই কি ব্যাপার মশাই? একজন মরেছে মশাই। কে মারা গেল? কে জানে, দেখা যাচ্ছে তো জলে ডুবে মৃত্যু। জলে ডুবে? তাই মনে হয়। নুলিয়ারা মাছ ধরতে গিয়েছিল, অনেক দূরে মৃতদেহটা ভেসে যাচ্ছে দেখতে পেয়ে তুলে এনেছে। সমুদ্র তীরে ব্যাপারটা নতুন কিছু নয়, বিস্ময়েরও নয়। মাঝে মধ্যেই দানব সমুদ্র 2-1জনকে যে গ্রাস করে না তা নয়, হয়তো তেমনই একজন কেউ। সুব্রত, এ যে কালী সরকার। সঙ্গে সঙ্গে আমি এগিয়ে গেলাম কাছে। হ্যাঁ তো, এ যে কালী সরকার। সমুদ্র সৈকতে ভোরের আলো আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সে আলোয় শায়িত মৃতদেহটির দিকে তাকিয়েই যেন আমরা কয়েক মুহূর্ত বোবা হয়ে গেলাম। চোখের পাতা বিস্ফারিত বিস্ময়ের, দৃষ্টি যেন স্থির হয়ে আছে নিষ্পলক স্থির দুটো চোখের তারায়। মাথার চুল এলোমেলো, পরিধানে পায়জামা আর পাঞ্জাবি, পা খালি, আর বাঁ হাতে সোনার ব্যান্ডে রিস্ট ওয়াচ বাঁধা। কিরিটি মৃতদেহের একেবারে খুব কাছে এগিয়ে যায়। তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে কি যেন দেখতে থাকে সে। ক্রমেই মানুষের ভিড় 1-2 করে বাড়ছে। দেখি কিরিটি মৃতদেহের সামনে হাঁটু গেড়ে বসে ঈষৎ ঝুঁকে মৃতদেহে কি যেন লক্ষ্য করছে। সুব্রত, একটু লক্ষ্য করে দেখ কালীর গলায়। তাকাতেই আমারও নজরে পড়ল কালো একটা 1/2 ইঞ্চি চওড়া সরু ফিতের মতো দাগ গলার ঠিক চিবুকের নিচে। হঠাৎ দেখলে মনে হয় যেন আবছা একটা কালো ফিতে গলায় জড়ানো। স্ট্র্যাঙ্গুলেশন নয় তো? সত্যিই তো। সঙ্গে সঙ্গে মনে দেখা দেয় সন্দেহটা। গলা টিপে হত্যা করে কালী সরকারকে কেউ সমুদ্রের জলে রাতারাতি ভাসিয়ে দেয়নি তো? কিরে, কি করবি? চল। কিরিটি দেখি হন হন করে সমুদ্র তীর ছেড়ে হেঁটে চলল শহরের দিকে। আরে ওই দেখো, আরে এই কিরিটি, না সত্যি। আরে আরে বলবি তো কোথায় যাচ্ছি? বিজয় মহান্তির ওখানে। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ল আসার দিন রিক্সাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে গোলমাল হওয়ায় কিরিটি সাইকেল রিক্সাওয়ালাকে ধরে নিয়ে সোজা থানায় গিয়েছিল। সেখানেই ওখানকার ওসি বিজয় মহান্তির সঙ্গে আলাপ। থানার কম্পাউন্ডে প্রবেশ করতেই বাঁদিকে মহান্তির কোয়ার্টারের সামনে নজর পড়ল। মহান্তি তার কোয়ার্টারের সামনে পায়চারি করে বেড়াচ্ছে। আমাদের এত সকালে থানায় আসতে দেখে মহান্তি যেন একটু অবাকই হয়। এগিয়ে আসে তাড়াতাড়ি। আরে আসুন আসুন কিরিটি বাবু, এত সকালে? এখানটায় বসুন বসুন, চায়ের কথাটা বলে আসি ভিতরে। হন্তদন্ত হয়ে মহান্তি ভিতরে গেল। চায়ের অর্ডার দিয়ে একটা শার্ট গায়ে চাপিয়ে এসে আমাদের মুখোমুখি একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, এদিকে বেড়াতে বের হয়েছিলেন বুঝি? তা এই সময়টা সমুদ্র তীর ছেড়ে ঘিঞ্জির মধ্যে এই শহরের দিকে? আপনাকে একটা খবর দিতে এলাম মহান্তি সাহেব। কি খবর? সমুদ্রের মধ্যে একটা মৃতদেহ যাচ্ছিল, নুলিয়ারা মাছ ধরতে গিয়ে তুলে এনেছে। এ তো এখানে সমুদ্রে আকছারি হয়, নতুন কিছু নয়। আপনি কি সেই জন্যই এসেছেন মিস্টার রায়? হ্যাঁ, কারণ ব্যাপারটা আমার সাধারণ অ্যাক্সিডেন্ট বলে মনে হলো না। তাহলে আপনার কি এটা জলে ডুবে মৃত্যু বলে মনে হচ্ছে না মিস্টার রায়? আমার মনে হচ্ছে ইটস আ কেস অফ মার্ডার। লোকটাকে হত্যা করে তারপর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলেই আমার ধারণা। অবশ্য আরেকটা হতে পারে যে লোকটা সমুদ্রে আত্মহত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, কিংবা স্নান করতে গিয়ে আচমকা ঢেউয়ের টানে অগাধ জলে গিয়ে সামলাতে পারেনি। কিন্তু একটু ভাবলে মনে হবে দুটোই অসম্ভব। লোকটা আমার পরিচিত ছিল। বলেন কি?
হ্যাঁ, গতকাল সন্ধ্যায় ওর সঙ্গে সমুদ্র সৈকতে আমার দেখা হয়েছে। আত্মহত্যা যদিও সে করত, সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে তার পক্ষে আত্মহত্যা করাটা সহজসাধ্য ছিল না, কারণ লোকটা একসময় খুব ভালো সাঁতারু ছিল। দ্বিতীয়ত, যদি ধরেও নি স্নান করতে গিয়ে সে স্লিপ করেছে, তাহলে নিশ্চয়ই শেষ রাতে অন্ধকার থাকতে স্নান করতে কেউ যায় না, বিশেষ করে সমুদ্র স্নানে। তাই এইসব মাথায় রেখে আমার মনে হচ্ছে যে ওকে কেউ হত্যা করেছে। তাই নাকি? আজ্ঞা হ্যাঁ, হত্যাকারী হয়তো ভেবেছিল নিঃশব্দে হত্যা করে রাতের অন্ধকারে একবার যদি মৃতদেহটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া যায় তাহলে তার কার্যসিদ্ধি হবে এবং হত্যার সমস্ত প্রমাণ খুব সুন্দরভাবে সমুদ্রের জলে ধুয়ে মুছে যাবে। সমুদ্র তো বিশ্বাসঘাতকতা করেছেই, তার সঙ্গে মৃতদেহটা বেশি দূর টেনে না গিয়ে সামনেই ঘোরাফেরা করছিল, তাই জন্য নুলিয়াদের চোখে পড়ে যায়। এক্ষেত্রে সমুদ্র তো তার সাথে বিশ্বাসঘাতকতা করলই মহান্তি সাহেব, আর তার সাথে কি? সেই সঙ্গে কিরিটি রায়ের উপস্থিতি পুরীতে। আমি এসেছি কথাটা আপনাকে বিশেষ করে জানাতে। ওকে আমি চিনতাম। লোকটার নাম ছিল কালী সরকার, কলকাতা শহরের একজন নামী ও ধনী জুয়েলার। মাঝখানে অনেকদিন ওর সঙ্গে আমার দেখা হয়নি, তবে দেখা না হলেও কাগজে হয়তো আপনিও ওকে দেখে থাকবেন। ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়ে বছরখানেক আগে সব পার্টিশন হয়ে আলাদা আলাদা হয়ে গিয়েছে। জাস্ট এ মিনিট মিস্টার রায়, ওরই ভাইরা কি রাখাল সরকার, বৃন্দাবন সরকার, গোকুল সরকার? আজ্ঞা হ্যাঁ, কালী, রাখাল, বৃন্দাবন, গোকুল আর দুর্গা সরকার। ওকে দেখতে কিছুটা বন মানুষ আর ভিলেনের মতো হলেও খুব শান্ত আর নিরীহ প্রকৃতির ছিল বলেই আমি জানতাম। তাহলে তো একবার স্পটে যেতে হচ্ছে। হ্যাঁ চলুন, একবার ঘুরে আসবেন। আরে উঠছেন কি? বসুন বসুন, চা আসুক। আগে চা খান। মৃতদেহ ডানা মেলে উড়ে যাবে না নিশ্চয়ই? তা নিশ্চয়ই যাবে না, কিন্তু আপনার একবার যত শীঘ্র সম্ভব আমার মনে হয় ওখানে গিয়ে সরেজমিনে তদন্ত করাটা উচিত। সে তো যাবই। বসুন বসুন। অগত্যা আমাদের বসতেই হলো। প্রায় সঙ্গে সঙ্গেই চা আর জলখাবার এসে গেল। চা জলখাবার শেষ করে আরও আধ ঘন্টা পরে আমরা উঠলাম। আসবার সময় মিস্টার মহান্তি বললেন, আপনারা হোটেলে যান, থানায় মৃতদেহ এলেই আমি আপনাদের খবর দেব। বেলা প্রায় 9টা নাগাদ থানা থেকে আমাদের ডাকতে লোক এলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলাম। বেলা 10:30 নাগাদ একটা স্ট্রেচারে করে মৃতদেহ থানায় নিয়ে আসা হলো। কম্বল ঢাকা বাহকরা স্ট্রেচারটা সামনের বারান্দায় নামিয়ে রাখল। ইতিমধ্যে মহান্তি সাহেব সমুদ্র তীরে গিয়ে সরেজমিনে তদন্ত করে এসেছিল। মহান্তি সাহেবের ইঙ্গিতে বাহকদের মধ্যে একজন মৃতদেহের উপর থেকে কম্বলটা সরিয়ে নিল। কিরিটি উঠে দাঁড়ায়, স্ট্রেচারে শায়িত মৃতদেহের একেবারে কাছে এগিয়ে যায়। পিছন পিছন গেলাম আমিও। কিরিটির সন্দেহ একেবারে মিথ্যে নয়। গলার দাগটা সত্যি সন্দেহজনক। মনে হয় না অনেকক্ষণ মৃতদেহটা সমুদ্রের জলে ছিল। মৃতদেহের রিগা মর্টিস তখনও সেট ইন করেনি, পরীক্ষা করে বোঝা গেল। তাতেই অনুমান করা গেল রাত 12টার পরে কোনো এক সময় নিহত হয়েছে লোকটা। পরীক্ষা করা হয়ে গেলে কিরিটি মৃতদেহের মুখের উপর কম্বলটা টেনে দিয়ে চেয়ারে এসে বসল। তাহলে আপনি নিঃসন্দেহ লোকটাকে হত্যাই করা হয়েছে? দেখুন মহান্তি সাহেব, লোকটার মৃত্যুর কারণ যদি স্ট্র্যাঙ্গুলেশন, শ্বাসরোধ হয়ে জলে ডুবে হয়, তাহলে সঠিকভাবে ময়নাতদন্ত করলেই সেটা প্রমাণিত হবে। তবে আপনি ধরুন যদি লোকটার মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্টই হতো, তাহলে সেটা নিশ্চয়ই স্নান করতে গিয়েই হতো, তাই না? আর তাই যদি হয় লোকটা তাহলে নিশ্চয়ই পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে এমন একটা দামি ঘড়ি ঝুলিয়ে স্নান করতে নিশ্চয়ই যেত না। আই থিঙ্ক ইউ উড এগ্রি উইথ মি অন দ্যাট পয়েন্ট মিস্টার মহান্তি। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। মৃতদেহ দেখে বুঝতে কষ্ট হয় না অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সেটা জলেই ছিল। আর আমরা যতদূর জেনেছি নুলিয়ারা ভোর 4:30 নাগাদ মৃতদেহটা জলে ভাসতে দেখে আর তুলে আনে ডাঙায়। তাই যদি হয় এবং লোকটা যদি স্নান করতে গিয়ে ডুবে থাকে, নিশ্চয়ই সে রাত 3:30 নাগাদ সমুদ্র স্নান করতে যায়নি, যদি না লোকটার মাথায় কোনো গন্ডগোল থেকে থাকে। কিন্তু গতকাল ওর সঙ্গে আমার সন্ধেবেলা 2 বার দেখা হয়েছিল এবং কথাবার্তাও হয়েছে। সেরকম কিছু আমার মোটেই মনে হয়নি মহান্তি সাহেব। এবার তৃতীয় পয়েন্ট আপনাকে বলি। যদি অ্যাক্সিডেন্টের কথা বাদ দিয়ে ভাবি লোকটার আত্মহত্যার কথা, সেটা আমার পক্ষে এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়, কারণ সত্যি কথা বলতে গেলে তার জন্য অনেক প্রমাণ এবং অনুসন্ধানের প্রয়োজন আছে। আর
চতুর্থত, মৃতের গলায় দাগটা লক্ষ্য করুন মিস্টার মহান্তি। ঠিক মনে হবে কোনো কিছু ফিতে বা দড়ির মতো গলায় বেঁধে শ্বাসরোধ করে লোকটাকে মারা হয়েছে। সেটা ময়নাতদন্তের ওপর অনেকটা নির্ভর করছে, তবু আমি আপনাকে বলবো যে এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনি তদন্ত নিশ্চয়ই শুরু করতে পারেন। তা পারি, তদন্ত তো করবই। তবে একটা কথা মিস্টার রায়, বলুন। ঘটনাচক্রই বলুন আর যাই বলুন, আপনি যখন এখানে আছেনই, আপনার সাহায্য নিশ্চয়ই পাবো আশা করছি। সানন্দে মিস্টার মহান্তি, আপনাকে আমরা দুজনেই আমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব মিস্টার মহান্তি, কথা দিচ্ছি। ধন্যবাদ, কিন্তু ভাবছি কোথা থেকে শুরু করব। একেবারে মূল স্থান থেকে শুরু করুন না, সেই সাইড হোটেল থেকে, যেখানে আমরা জেনেছি কালী সরকার উঠেছিল। মানে হর্ডন, হারাধন বিশ্বাস ও স্ত্রী রেণুকা বিশ্বাসের হোটেল। লোকটা খ্রিশ্চান, জাতে জেলে, গঞ্জাম জেলাতেই বাড়ি। এক পাদ্রির কৃপায় খ্রিশ্চান হয়ে তাঁরই দয়ায় লেখাপড়া শিখে চাকরি করছিল রেলেতে। তারপর ওর পালনকর্তা পাদ্রি ফার্লোর মৃত্যুর পর কলকাতা হগ মার্কেটে তার ফুলের স্টল ও নার্সারি উইলে পেয়ে চাকরি ছেড়ে দেয়। ফুলের কারবার করেছে বছর 5। তারপর বছরখানেক হলো ওই হোটেল খুলেছে এখানে এসে, কলকাতার ব্যবসা বেচে দিয়ে। হোটেলটা বেশ চমৎকার তো, অনেক টাকা ঢালতে হয়েছিল মনে হয়। তা হয়েছে বই কি, পাদ্রির নার্সারি ও ফুলের স্টলটা বিক্রি করেও শুনেছি কম টাকা পায়নি। সেই বিক্রির টাকা দিয়েই এখানে এসে হোটেলটা খুলেছে। তাহলে তো খুব ভাগ্যবান বলতে হবে ওনাকে। তাছাড়া মিসেস বিশ্বাস সে ইজ অ্যান অ্যাসেট। তা কিরকম? দেখলেই বুঝবেন। চলুন না, হোটেলেই তো এখন যাব। চলুন। সি সাইড হোটেলটি অনেকখানি জায়গা জুড়ে, বলতে গেলে বিচের উপরে যে রাস্তা, সেই রাস্তার একেবারে উপরে বিরাট গেট, তারপরই খানিকটা খোলা জায়গা। ভিতরে প্রবেশ করলে বোঝা যায় ইংরেজি অক্ষর ই প্যাটার্নে তৈরি বাড়িটা। উপর ও নিচে ছোট বড় মিলে প্রায় 30টা ঘর। ম্যানেজার প্রোপাইটার মিস্টার হর্ডন বিশ্বাস নিচের তলায় এক কোণে একেবারে খানতিনেক ঘর নিয়ে থাকে। লোকজনের মধ্যে সে নিজে, তার স্ত্রী রেণুকা ও একটি বেকার শ্যালক রামানুজ। রামানুজই হোটেলটা সুপারভাইজার ও কেয়ারটেকার। Come, come. One room single, double, very cheap, sir, very cheap. রামানুজের বয়স 25-এর আশেপাশে। অনর্গল ভুলভাল ইংরেজি বলা তার মুদ্রাদোষ, তবে সুশ্রী লম্বা চেহারা, টকটকে রং, কটা চুল, কটা চোখ এবং পায়ে হাওয়াই চপ্পল, মুখে ধুমায়মান সিগারেট। মিস্টার বিশ্বাস কোথায়? Why standing talking? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কেন বলছেন? Sit down. টকিং মানে বসে বসে বলুন। মিস্টার বিশ্বাস মনে হয় থানাতেই গন, এখনই আসবেন, কামিং সুন। মিসেস বিশ্বাস নেই? হ্যাঁ, কিচেনে আছে, কল হার। হ্যাঁ, তাকে খবর দিন। রামানুজ চলে গেল এবং মিনিট 10 পরেই রেণুকা বিশ্বাস ঘরে ঢুকল। নমস্কার মহান্তি সাহেব, আমার স্বামী তো থানাতেই গিয়েছেন আপনার কাছে দেখা করতে, দেখা হয়নি? না, তার আগেই আমরা বের হয়ে পড়েছি। আরে দাঁড়িয়ে কেন, বসুন না, এক্ষুনি হয়তো এসে পড়বেন। চা বলি? না না, আপনাকে এই দুপুরে ব্যস্ত হতে হবে না, আপনি বসুন মিসেস বিশ্বাস। মৃদু হেসে মিসেস বিশ্বাস একটা চেয়ার টেনে নিয়ে বসল। বেঁটে খাটো চেহারা, বয়স 40-এর নিচে নয় বলেই মনে হয়, কিন্তু বয়স হলেও বোঝবার উপায় নেই, রীতিমতো ফর্সা। রামানুজের মতোই কটা চুল, কটা চোখ, বাঙালি মেয়েদের মতো ড্রেস আপ করে খোঁপায় একটি ফুল গোঁজা, হাতে 4 গাছা করে সোনার চুড়ি। প্রসঙ্গটা মহান্তিকে তুলতে হলো না। মিসেস বিশ্বাসী বললেন, আমাদের হোটেলেরই একজন বোর্ডার মনে হচ্ছে গত রাত্রে সমুদ্র জলে সুইসাইড করেছিল। সুইসাইড? তাছাড়া আর কি, কিছু বুঝতে পারছি না। ভদ্রলোক হঠাৎ ভাবে সুইসাইড করতে গেলেন কেন? অথচ 5-7 দিন এখানে আছেন, ধীর স্থির বলেই মনে হচ্ছে ভদ্রলোককে। তবে হঠাৎ সুইসাইড করতে গেলেন কেন? তাই তো বলছি, কিছু মাথা মুন্ডু বোঝাই যাচ্ছে না। বলেছিলেন 1 মাস থাকবেন। কোন ঘরে থাকতেন?
দোতলার দুটো পাশাপাশি ঘর নিয়েছিলেন। সঙ্গে আরও কেউ ছিল? না, একাই ছিলেন। বড়লোক মানুষ, তাই হয়তো একটু হাত পা ছড়িয়ে থাকা অভ্যাস। দুটো ঘর হয়তো সেই জন্য নিয়েছিলেন। কিন্তু এদের তো চিনতে পারছি না। আপনার সঙ্গে এনারা আমার বিশেষ বন্ধু। ও, তা আপনি কি মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আপনার হোটেলের বোর্ডার কালী সরকারের ব্যাপারেই। কথাটা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম রেণুকা বিশ্বাসের কটা চোখের চাউনিটা যেন হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল এবং পর্যায়ক্রমে আমাদের সকলের মুখের উপর দিয়ে দ্রুত একবার ঘুরে গেল। বুঝলাম ভদ্রমহিলাটি বুদ্ধি ধরে এবং সজাগ। অতঃপর রেণুকা বিশ্বাস একটু যেন নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, কি ব্যাপার বলুন তো মিস্টার মহান্তি, কোন রকম সন্দেহজনক কিছু কি? তা একটু সন্দেহের কারণ ঘটেছে বই কি মিসেস বিশ্বাস। মহান্তি সাহেব, এটা আমার হোটেল। 10 জন আসা যাওয়া করছে সর্বক্ষণ এবং 10 জনকে নিয়েই ব্যাপার। সেরকম কিছু হলে তো বুঝতেই পাচ্ছেন হোটেলের একটা দুর্নাম ছড়িয়ে পড়বে। আপনি অযথা ব্যস্ত হবেন না মিসেস বিশ্বাস। মিস্টার মোহন্তি যথাসাধ্য চেষ্টা করবেন ব্যাপারটা যেন গোপনেই অনুসন্ধান করা হয় এবং আপনাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটা উনি অবশ্যই দেখবেন। তবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু এটা একটা সন্দেহজনক মৃত্যুর ব্যাপার। সন্দেহজনক মৃত্যু? কি বলছেন কি আপনি? দুঃখিত আমরা মিসেস বিশ্বাস, কালী সরকারের মৃত্যুর ব্যাপারে সত্যি সন্দেহ রয়েছে। আমাদের ধারণা। সন্দেহ? দুর্ঘটনা? সরি, মানে সুইসাইড নয় বলেই আপনাদের ধারণা? আপনি একজন বুদ্ধিমতী মহিলা। আপনি নিজেই ভেবে দেখুন না যে আপনি যা যা একটু আগে কালী সরকার সম্পর্কে বললেন তাতে করে লোকটা হঠাৎ বলা কওয়া নেই সুইসাইড করে বসবে, এমনটা কি মনে হয়? না। তাছাড়া কালী সরকারকে আমি এককালে খুব ভালো করে চিনতাম। ও আমার সহপাঠী ছিল। আচ্ছা, লোকটা শান্ত, স্থির, বিবেচক, বুদ্ধিমান। তবে আপাত দৃষ্টিতে সেরকম কিছু তো চোখে পড়ছে না। ঠিক মিসেস বিশ্বাস, আপনার সন্দেহ মিথ্যা নয়, আমাদের ধারণা তাই। রেণুকা বিশ্বাস হঠাৎ যেন কেমন গম্ভীর হয়ে পড়ে। কপালে চিন্তার রেখা দেখা দেয় তাঁর। মিসেস বিশ্বাস, কালী সরকার যে ঘরে ছিল সে ঘরটা একবার দেখতে চাই আমরা। আমরা উঠে দাঁড়িয়েছি, ঠিক সেই সময় হোটেল মালিক মিস্টার হর্ডন বিশ্বাস ঘরে এসে ঢুকল। এই যে মিস্টার মহান্তি, আপনি এখানে আর আমি থানায় গিয়ে। আপনি যে কারণে গিয়েছিলেন আমরাও সে কারণেই আপনার এখানে এসেছি মিস্টার বিশ্বাস। কালী সরকারের মৃত্যুর ব্যাপারটা তদন্ত করতেই এসেছি। তদন্ত? আমি তো ঠিক বুঝতে পারছি না আপনার কথাটা মিস্টার মহান্তি। ওদের ধারণা কালী সরকারের মৃত্যুর ব্যাপারে কোনো গোলমাল আছে। হ্যাঁ মিস্টার বিশ্বাস, ব্যাপারটা আপনারা যা ভেবেছেন তা মনে হয় না। মনে হচ্ছে ইটস আ কেস অফ মার্ডার, হোমিসাইড। তাকে কেউ হত্যা করে জলে ভাসিয়ে দিয়েছে। সে কি মার্ডার? আপনি কি বলছেন মিস্টার মহান্তি? বললাম তো, আমাদের তাই ধারণা। এই যে অসম্ভব, কে তাকে হত্যা করবে? আর হত্যা করতেই বা যাবে কেন? কে হত্যা করবে, কেন হত্যা করবে, এসব প্রশ্নের জবাব যদি পেতাম তবে আর ভাবনা ছিল কি মিস্টার বিশ্বাস। সোজা খুনিকে হাতকড়া পরিয়ে নিয়ে গিয়ে জেলে পুরতাম এতক্ষণে। কি হবে রেনু? কি আবার হবে? তুমি অত নার্ভাস হয়ে পড়ছো কেন? তুমি কি ব্যাপারটা কত সিরিয়াস বুঝতে পারছো না রেনু? অন্য কিছু নয়, খুন। ব্যাপারটা একবার জানাজানি হয়ে গেলে সমস্ত হোটেলে কিরকম একটা আতঙ্ক সৃষ্টি হবে তখন। জানবে কি করে তারা? আর জানতেই বা যাবে কেন? বুঝতে পারছো না কেন ডার্লিং? এরকম একটা সাংঘাতিক ব্যাপার, এ তুমি কতক্ষণ চাপা দিয়ে রাখতে পারবে? কি হবে মহান্তি সাহেব, আমি কি তবে ধনে প্রাণে মারা যাব? এত টাকা খরচ করে এই হোটেল করেছি, সবে জমে উঠেছে আমার। আপনি নিশ্চিন্ত থাকুন, ব্যাপারটা মিস্টার মোহান্তি যথাসাধ্য গোপনীয়তা সতর্কতার সাহায্যে ডিল করবেন। আপনি আপনি কে? মিস্টার বিশ্বাস, ওর একটা বিশেষ পরিচয় আছে। বিখ্যাত ব্যক্তি উনি। রহস্যভেদী কিরিটি রায়ের নাম শুনেছেন? হ্যাঁ, শুনিনি আবার, বহুবার শুনেছি। আপনি তাহলে সেই? হ্যাঁ, উনিই সেই। এবার চলুন উপরে, ঘরটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তোমায় যেতে হবে না, তুমি থাকো, আমি যাচ্ছি। তবে তাই যাও। আচ্ছা, রামানুজকে দেখছি না, সে কোথায় গেল?
কোথায় যে থাকে সব। কেন, রামানুজকে দিয়ে কি হবে? একটু চা, তাছাড়া সিগারেট আমার সব ফুরিয়ে গিয়েছে। হিয়ার স্ট্যান্ডিং ব্রাদার। দরজার বাইরে থেকে রামানুজের গলা শোনা গেল। সে ঘর থেকে গেলেও দূরে যায়নি, এতক্ষণ কান পেতে দরজার আড়ালেই দাঁড়িয়েছিল। রামানুজ এসে ঘরে ঢুকল। আমরা আর অপেক্ষা করলাম না। রেণুকা বিশ্বাসের সঙ্গে হোটেলের দোতলায় কালী সরকার যে দুটো ঘর নিয়েছিল সেই ঘর দুটো দেখবার জন্য এগিয়ে গেলাম। মিসেস বিশ্বাস, আপনার হোটেলের লোকেরা কি মিস্টার সরকারের ব্যাপারটা জানতে পেরেছেন? পেরেছে, তবে তারা জানে ভদ্রলোক সুইসাইড করেছেন। আপনাকে কেউ কোনো প্রশ্ন করেনি এ ব্যাপারে? না। ইতিমধ্যে আমরা দোতলায় নির্দিষ্ট ঘরের সামনে পৌঁছে গিয়েছি। ঘরের দরজায় তালা দেওয়া ছিল। মিসেস বিশ্বাস তালা খুললেন। আমরা সকলে একে একে ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। ঘর দুটি চমৎকার। খোলা জানালা পথে তাকালেই চোখে পড়ে সম্মুখে প্রসারিত আদিগন্ত সমুদ্র। চোখের দৃষ্টি যেন সেদিক থেকে ফেরাতে ইচ্ছেই করে না। আপনিই বুঝি ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ব্যাপারটা জানার পরেই তালা লাগিয়ে রাখি। ঘরে তার কি মূল্যবান জিনিস আছে কে জানে, যদি কিছু খোয়া যায় তাই। ভালো করেছেন। পাশাপাশি দুটি ঘর, একটি বড় আকারের, অন্য সংলগ্ন ঘরটি অপেক্ষাকৃত ছোট। দুই ঘরের মধ্যবর্তী একটা দরজা। ঘরের মধ্যে জানালা তিনটি জানালাই খোলা ছিল এবং জানালাগুলি প্রত্যেকটি সমুদ্রের দিকে। খোলা জানালা পথে হু হু করে সমুদ্রের হাওয়া ঘরে এসে ঢুকছিল। কিরিটি ঘরের চারিদিকে দৃষ্টিপাত করে দেখতে থাকে। ঘরের মধ্যে আসবাবপত্র সামান্যই। একধারে একটি খাট, তার পাশে একটি টেবিল, একটি কাঠের চেয়ার এবং একটি ক্যাম্বিসের ইজি চেয়ার। তার উপর একটা তোয়ালে, মনে হয় মাথায় তেল লাগাবার জন্য। টেবিলের উপর কিছু ইংরেজি, কিছু বাংলা ম্যাগাজিন, খান্দুই মোটা মোটা হায়ার ম্যাথমেটিক্সের বই। একপাশে একটা বড় চামড়ায় দামি স্যুটকেস এবং তার উপর একটা অ্যাটাচি কেস। পাশে দুজোড়া জুতো, একজোড়া কাবুলি চপ্পল। আরও একজোড়া চপ্পল আমাদের চোখে পড়ল খাটের ঠিক সামনে। মনে হয় কে যেন চপ্পল জোড়া পা থেকে খুলে রেখে দিয়েছে। শয্যার দিকে তাকালে বোঝা যায় সেটা ব্যবহৃত হয়েছে, কারণ শয্যার চাদরটা তখনও কুঁচকে রয়েছে। মধ্যবর্তী দরজার কবাট দুটো এদিক থেকে বন্ধ, শিকল তোলা ছিল। পাশের ঘরে গিয়ে দরজার শিকল খুলে আমরা ঢুকলাম। সে ঘরের ব্যবস্থাও ঠিক পাশের ঘরের অনুরূপ, কেবল শয্যাটি সুজনি দিয়ে ঢাকা এবং শয্যার উপর একটা রাবারের বালিশ, একটি 777 সিগারেটের কৌটো, একটা কাঁচের অ্যাস্ট্রে ভর্তি সিগারেটের টুকরো ও ছাই, আর সঙ্গে একজোড়া তাস। সে ঘর থেকে বেরোবার দরজাটা বন্ধই ছিল। দরজাটা খোলবার চেষ্টা করে খুলতে না পেরে কিরিটি রেণুকা বিশ্বাসের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, দরজাটা বাইরে থেকে বন্ধ করা আছে বুঝি? হ্যাঁ, বাইরের থেকে তালা দেওয়া। মিস্টার সরকারই বলেছিলেন তালা দিয়ে দিতে। এই দরজা তো তিনি ব্যবহারই করতেন না। এই তালার চাবি একটা মিস্টার সরকারের কাছে ছিল, আর একটা আমাদের হোটেলে কি বোর্ডে আছে। আনবো? না, থাক, এখন প্রয়োজন নেই। এদিক ওদিক স্বাভাবিক তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ খাটের দিকে এগিয়ে যায় কিরিটি। তাসের প্যাকেটের পাশেই ছোট একটা সাধারণ এক্সারসাইজ খাতা আর একটা বল পয়েন্ট দামি বিলিতি পেন্সিল চোখে পড়ে। কিরিটি হাত বাড়িয়ে খাতাটা তুলে নিল। খাতার অনেকগুলো পাতায় নানা ধরনের হিসেব লেখা, হিসেবের অঙ্ক কষা, নানা অঙ্কের ফিগার, সবই ইংরেজিতে। আনমনে খাতার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় যেন মনে হলো কিরিটির চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। কৌতূহলে এগিয়ে গেলাম ওর পাশে, কিন্তু আমার দেখবার আগেই কিরিটি খাতাটা মুড়ে জামার পকেটের ভেতর ঢুকিয়ে ফেলল। বলছি মিসেস বিশ্বাস, আপনাদের স্বামী স্ত্রীর সঙ্গে কি কালী সরকারের পূর্ব কোনো পরিচয় ছিল, মানে কোনো সূত্রে? পরিচয়? না তো। আচ্ছা, তার মানে এই হোটেলেই তাহলে আপনাদের সঙ্গে ওনার প্রথম পরিচয় হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ, চলুন। মধ্যবর্তী দরজা পথে আমরা আবার প্রথম ঘরে ফিরে এলাম। তা আপনি কখন এবং কিভাবে এই দুর্ঘটনাটার কথা জানলেন?
বোর্ডারদের প্রাতঃকালীন চায়ের ব্যবস্থা করার জন্য আমাকে খুব ভোরেই উঠতে হয়। রাত থাকতেই বলতে গেলে আমি উঠে কিচেনে চায়ের ব্যবস্থা করছিলাম। হোটেলের নুলিয়ারা এসে প্রথমটা খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখি। চিনতে পেরেছিলেন মিস্টার সরকারকে? হ্যাঁ। তারপর? হোটেলে ফিরে এসে ব্যাপারটা আমি আমার স্বামীকে জানাই। স্বামী তখনই সমুদ্র তীরে চলে যান। আচ্ছা, আর আপনি? আমি সোজা এ ঘরে চলে আসি। কেন? মনে হলো ঘরটা দেখা দরকার, তাই। এসে আপনি কি দেখলেন? ঘরের দরজা খোলা ছিল? হ্যাঁ, তবে শিকল তোলা ছিল বাইরের থেকে। অর্থাৎ তালা দেওয়া ছিল না, তাই তো? না। আপনি ঘরে ঢুকেছিলেন? ঢুকেছিলাম। আচ্ছা, তখন কিছু উল্লেখযোগ্য আপনার নজরে পড়েছিল এই ঘরে? না, তাছাড়া মনের অবস্থা আমার তখন চঞ্চল। তাড়াতাড়ি কোনো মতে ঘরে তালাটা লাগিয়ে নিচে চলে যাই। তা তালার চাবিটা বুঝি আপনি ওপরে সঙ্গে করে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কি বলেন? তালা? হ্যাঁ, সঙ্গে এনেছিলাম। বুঝলাম। আচ্ছা মিসেস বিশ্বাস, তা কতদিনের জন্য মিস্টার সরকার এই দুটো ঘর আপনাদের থেকে নিয়েছিলেন? দিন 15 জন্য। আচ্ছা, সরকারের কাছে কদিনে কোনো ভিজিটার্স এসেছে কিনা তেমন কিছু জানেন? কই না তো। আর এলেও আমার নজরে পড়েনি, আমি জানতে পারিনি। তাছাড়া আসবে কি, লোকজন তো উনি বড় একটা পছন্দই করতেন না। ঘর কোনো ধরনের লোক ছিলেন বলে মনে হয়। আচ্ছা, একজন বেশ সুন্দর ফর্সা মতো লোক, কটা চুল কটা চোখ, বেশ ঝলমলে স্যুট পরনে, এমন কোনো লোক মিস্টার সরকারের কাছে কখনো এসেছেন কিনা বলতে পারবেন আমাকে? না, তাছাড়া মিস্টার সরকার তো প্র্যাকটিক্যালি তার ঘর থেকে বেরোতেনই না। একমাত্র ঘন্টা 1.5-2 জন্য সন্ধ্যার মুখে ছাড়া। তা বাকিটা সময় বুঝে এই ঘরেই থাকতেন? হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় চা আর 3 সিগারেট। এমনকি ডাইনিং হলেও এই কদিনে একবারও যাননি। খাবার এই ঘরেই পাঠিয়ে দিতাম আমরা। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীকে একবার উপরে পাঠিয়ে দেবেন গিয়ে প্লিজ। আচ্ছা, দিচ্ছি। মিসেস বিশ্বাস ঘর থেকে বেরিয়ে গেল। কিরিটি ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো এবং তাকাতে তাকাতে হঠাৎ ইজি চেয়ারটার সামনে গিয়ে ঝুঁকে হাত বাড়িয়ে তার আঙুলের সাহায্যে কি যেন একটা তোয়ালের উপর থেকে খুঁটে তুলে নিল। কিরে, কি তুললি? একটা চুল, দেখতে বেশ লম্বা আর কোঁকড়া। চুলটা কোনো পুরুষের নয়, নারীর মাথার কেশ। নারীর? আমার মুখের কথা শেষ হয় না। খোলা দরজা পথে একজন সুবেশা নারী কথা বলতে বলতে ঘরের মধ্যে এসে ঢোকে। পিছনে হর্ডন বিশ্বাস। কি বলছেন ম্যানেজার আপনি পাগলের মতো? কালী সরকার মারা গিয়েছে, অথচ কালও বিকেলের দিকে ট্রেনে চাপবার আগে তার সঙ্গে ফোনে কলকাতা থেকে হোটেলের কথা। আগন্তুক ভদ্রমহিলার বয়স বছর 30। এতক্ষণে বোধহয় আমাদের প্রতি নজর পড়ে তার। থেমে যায় সে, ভ্রু কুঞ্চিত করে চশমার কাঁচের ভেতর দিয়ে আমাদের দিকে তাকায়। সরু ফ্রেমের সোনার চশমা চোখে, মাথার চুল একেবারে কালো কুচকুচে, একটু যেন অস্বাভাবিক রকমেরই কালো। পরনের দামি শাড়ি, ক্রেপ সিল্কের ব্লাউজ, হাতে সাদা ব্যাগ। মিস্টার মহান্তি, ইনি লতিকা গুঁই কালী সরকারের কাছে এসেছেন। বলছেন উনি নাকি তার বিশেষ পরিচিত। কিন্তু এরা কারা? থানা অফিসার মিস্টার বিজয় মহান্তি, আর উনি মিস্টার কিরিটি রায়। ও, তাহলে ব্যাপারটা সত্যি। হ্যাঁ, কিন্তু আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আজই? হ্যাঁ, আজই। কলকাতার ট্রেন কি আজ লেট নাকি? না, ঠিক টাইমেই এসেছে। তবে আপনার আসতে। আমি অন্য হোটেলে উঠেছি। কথা ছিল কাল আমাকে স্টেশনে রিসিভ করে আনতে যাবে, কিন্তু সেখানে তাকে না দেখে সোজা হোটেলে যাই। সেখান থেকে এই আসছি। আপনার সঙ্গে মিস্টার সরকারের অনেক দিনের পরিচয় বুঝি? হ্যাঁ, বলতে পারেন অনেক বছর। কালী সরকারের বাড়িতে কে কে আছেন জানেন? কিছু বলতে পারেন? কে আর থাকবে, ব্যাচেলর। বিয়ে করেননি? না, তবে ওর বড় ভাইয়ের এক ছেলে সাধন সরকার ওর কাছে থাকে হাজরা রোডের বাড়িতে। কিন্তু ব্যাপারটা যে এখনো আমার রীতিমতো অ্যাবসার্ড বলেই মনে হচ্ছে। আচ্ছা মিস গুই, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, করুন না। কি জানতে চান বলুন।
আমি জানলে এ ব্যাপারে আপনাকে যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত। আপনি তো বলছিলেন আপনাদের মানে আপনার আর মিস্টার সরকারের অনেক দিন থেকেই আলাপ। হ্যাঁ, তা কতদিনের আলাপ আমাকে একটু বলতে পারবেন? বছর 10-15 তো হবেই। মিস্টার সরকার কেন আজ পর্যন্ত বিয়ে করেননি সেই ব্যাপারে কিছু বলতে পারেন? না, কোনো ভালোবাসার ব্যাপার বা তেমন কিছু? মনে তো হয় না। ভালোবাসাটা তার ছিল একমাত্র অঙ্কশাস্ত্রের প্রতি। পুরীতে তিনি এর আগে কখনো এসেছেন কিনা সে বিষয়ে কিছু জানেন আপনি? জানি না। আপনি বলছিলেন না আপনার সঙ্গে গতকাল বিকালে কালী সরকারের ফোনে কথাবার্তা হয়েছিল? হ্যাঁ। তার সঙ্গে আপনার কি কথা হয়েছিল একটু জানতে পারি? কেন বলুন তো? আপনার তা দিয়ে কি দরকার? প্রয়োজন আছে বলেই উনি কথাটা জিজ্ঞেস করছেন মিসেস গুই। কোনো দরকারই থাকতে পারে না ওর সে কথায়। তাছাড়া সে আমাদের নিজস্ব প্রাইভেট কথা, সেসব ওকে বলতে যাবই বা কেন? আর উনিই বা কোন যুক্তিতে শুনতে চান? আচ্ছা, বেশ 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 বেশ, বলবেন না, ঠিক আছে। কিন্তু আপনি পুরীতে কেন এসেছেন সেটা জানতে পারি কি? আপনারা কি জন্য এসেছেন পুরীতে? সবাই কি জন্য আসে পুরীতে? আমিও সেই জন্যই এসেছি। কিন্তু জিজ্ঞাসা করতে পারি কি, এসব প্রশ্ন আমাকে করছেন কেন আপনারা? প্রশ্নগুলো করার কারণ হচ্ছে কালী সরকারকে কেউ হত্যা করেছে। হি হ্যাজ বিন ব্রুটালি মার্ডার্ড। কি বললেন? তাকে ব্রুটালি হত্যা করা হয়েছে? হ্যাঁ মিস গুই। কিন্তু কেন তাকে হত্যা করবে কেউ? তা জানি না, তবে যা ফ্যাক্টস তাই বললাম। কিন্তু আপনি মিস্টার সরকারের সঙ্গে যখন এত পরিচিত, তখন এখানে এসে এই হোটেলে না উঠে অন্য হোটেলে উঠতে গেলেন কেন? কেন আবার? এই হোটেলটা আমার একটুও পছন্দ হয় না। কেন? হোটেলটা নতুন হলেও বেশ সুনাম হয়েছে ইতিমধ্যে। হোক, বাট আই হেট দ্যাট ওম্যান। আমি ওই মহিলাটিকে ঘৃণা করি। কোন স্ত্রীলোকটি? কার কথা বলছেন? কেন? দ্যাট রেণুকা বিশ্বাস। কেন, কি ব্যাপার? ভদ্রমহিলা তো। এমন ভদ্রমহিলা? শি ইজ এ ভাইপার। আপনি তাহলে মিসেস বিশ্বাসকে আগে থেকেই চেনেন? চিনি না আবার, হাড়ে হাড়ে চিনি। কতদিনের জানাশোনা আপনাদের? তা দিয়ে আপনার প্রয়োজনটা কি শুনি? আমি চললাম। বলেই দ্রুত ঘর থেকে বের হয়ে গেল সেই মহিলা। আমরা সবাই ঘরের মধ্যে স্তম্ভিত, হতভম্ব। মিস্টার মহান্তি, আপনি চট করে নিচে যান। সঙ্গে যে সিভিল ড্রেসে কনস্টেবল আছে তাকে একটু বলে আসুন মেয়েটাকে যেন একটু চোখে চোখে রাখে। মিস্টার মোহান্তি তাড়াতাড়ি নিচে চলে গেলেন। আপনারা ওকে চেনেন মিস্টার বিশ্বাস? হ্যাঁ। তা কতদিনের পরিচয় আপনাদের? আমার সঙ্গে ঠিক পরিচয় নেই। পরিচয় আমার স্ত্রীর সঙ্গে। মানে যে স্কুলে লতিকা টিচারি করে সেই স্কুলেই আমার স্ত্রী রেণুকা একসময় বছরখানেক চাকরি করেছিল। সেই সময় ওদের পরস্পরের পরিচয়। লতিকা দেবী তাহলে একজন স্কুল টিচার। কোন স্কুলের? জগমোহিনী সরকার গার্লস হাই স্কুল, বউবাজারে। স্কুলটার সঙ্গে কালী সরকারের কোনো সম্পর্ক? স্কুলটা তোর মার নামেই ছিল, আর কালী সরকার তো সেই স্কুলের সেক্রেটারি। আই সি। তাহলে তো দেখছি আপনিও আপনার স্ত্রী কালী সরকারকে বেশ ভালো করেই চিনতেন। হ্যাঁ, মানে। কিন্তু আপনার স্ত্রী বললেন আপনারা নাকি কালী সরকারকে আদৌ জানতেন না বা চিনতেন না। হ্যাঁ, রেণুকা তো ঠিকই বলেছে। ঠিক বলেছেন মানে? হ্যাঁ, মানে হ্যাঁ, এইখানেই তো মানে এবারে পরিচয়, মানে আমার সঙ্গে ওর। তাই যদি হবে তো ওর জীবনের অত কথা আপনি কি করে জানলেন মিস্টার বিশ্বাস? ভদ্রলোক খুব মিশুকে ছিলেন তো। দুজনে আমাদের সন্ধ্যার পর খুব গল্প টল্প হতো, গল্পই সব বলতেন আর কি। আর আমি যদি বলি আপনি কোনো একটা সত্য গোপন করার চেষ্টা করছেন তবে? না না, সে কি, তা কেন? হ্যাঁ, আপনি বলেছেন আপনিও মিস্টার সরকার প্রত্যহ সন্ধ্যার সময় গল্প করতেন, অথচ আপনার স্ত্রী বলে গেলেন যে তিনি কারোর সঙ্গে বড় একটা মিশতেন না নাকি। তাছাড়া মাত্র কয়েকদিন এসেছিলেন এখানে তিনি, এর মধ্যে এত ঘনিষ্ঠতা আপনার সঙ্গে। বলছি, ব্যাপারটা কি একটু অস্বাভাবিক নয় যে এই কদিনের মধ্যে আপনার সঙ্গে উনি এত ঘনিষ্ঠ হয়ে গেলেন যে তার জীবনের গোপন কথা পর্যন্ত আপনাকে বলে ফেললেন? বাহ। না মানে। থাক থাক থাক, বুঝতে পেরেছি আমি, আর কিছু বলার প্রয়োজন নেই। আপনাকে আর কিছু বলতে হবে না আপাতত। আচ্ছা মিস্টার বিশ্বাস, আপনি যে বললেন আপনার স্ত্রী জগমোহিনী স্কুলের টিচার ছিলেন, সেটা কবে, মানে কতদিন আগে? আমাদের বিয়ের আগে। বিয়ের আগে? মানে কতদিন বিয়ে হয়েছে আপনাদের? বছর তিনেকের কিছু বেশি।
মাস 2-3 হবে। আই সি। যাক, সে কথা যাক। আপনাকে আমি ডেকেছিলাম একটা কথা জানতে। বলুন। আচ্ছা, আমাকে আপনি একটা শুধু কথা বলুন। একটা বেশ সুন্দর মতো লোক, ফর্সা রং, কটা চুল, কটা চোখ, ঝলমল একটা স্যুট পরনে, এমন কোনো লোককে কালী সরকারের কাছে কখনো আসতে যেতে কখনো চোখে পড়েছে আপনার? না, কালী সরকার কারোর সঙ্গে দেখা করতেন না। ওই সন্ধ্যায় ঘন্টা 1.5-2 ছাড়া ওই বেরোতেনও না। বেশ, কালী সরকারের কাছে না হোক, আপনার হোটেলে বর্তমান সময়ে যেরকম ডেসক্রিপশন আমি একটু আগে দিলাম, সেই ধরনের কোনো বোর্ডার আছেন এখানে? না না, কই সেরকম বোর্ডার বর্তমানে আমার হোটেলে নেই। আপনি ওই ধরনের দেখতে কোনো লোককে হোটেলে না হোক, মানে পুরী শহরে বাজার হাটে বা আশেপাশে কোথাও ঘুরতে বা কখনো চোখে পড়েছে আপনার? কই না তো। আচ্ছা, বেশ, ধন্যবাদ, আপনি আসতে পারেন। হর্ডন বিশ্বাস চলে যাবার জন্য ঘরের বাইরে গিয়েও সঙ্গে সঙ্গে আবার ফিরে আসে। কিছু বলবেন নাকি? না, বলছিলাম কি, আপনাদের এভাবে হোটেলে আসায় হোটেলের অন্যান্য বোর্ডারদের মনে হয় কিছুটা সন্দেহ, না হয় ভয় দেখা দিয়েছে। তা তো একটু হবেই মিস্টার বিশ্বাস, তবে পুলিশের দিক থেকে যেন বেশি হইচই না হয় সেই ব্যাপারটা আমরা দেখব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু কি বিশ্রী ব্যাপার বলুন তো, মাত্র 1 বছর হলো হোটেল করেছি, এত খরচাপত্র করে করলাম। আচ্ছা, ভালো কথা মিস্টার বিশ্বাস, এই হোটেল খোলার আগে আপনি কি কাজ করতেন? ফুলের ব্যবসা করতাম। একটা ফুলের স্টল আর একটা নার্সারি ছিল আমার। কোথায়? ওই স্টলটা ছিল নিউ মার্কেটে, নার্সারিটা ওই বেহালায়। সে ব্যবসা কতদিন করেছেন? তা ধরুন বছর 5 তো হবেই। আসলে ব্যবসাটা ছিল আমাকে যে পাদ্রী মানুষ করে তারই। তার মৃত্যুর সময় ব্যবসাটা তিনি আমাকে দিয়ে যান। ব্যবসাটা লাভের ছিল নিশ্চয়ই? হ্যাঁ, তা ছিল। তা সে লাভের ব্যবসা ছেড়ে দিয়ে হঠাৎ এই পুরী শহরে এসে হোটেল খুলে ফেললেন, কি ব্যাপার? ইতিমধ্যে মহান্তি ঘরে ফিরে এলো। আমার স্ত্রীর অনেক দিন থেকে একটা হোটেল খোলবার ইচ্ছে ছিল, তাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন গোপালপুরন সিতে একটা ইউরোপিয়ান হোটেলে সুপারভাইজারের কাজ করেছিল। তাই ধারণা হয় ভালো কোনো জায়গায়, মানে সমুদ্রের ধারে বা পাহাড়ে ভালো করে একটা হোটেল খুলতে পারলে প্রচুর আয় হতে পারে। তাই ওই ব্যবসা বিক্রি করে দিয়ে এই হোটেল করেছি। হোটেলের এই বাড়ি আপনাদের? হ্যাঁ, একটা বাড়ি ছিল, ছোট বাড়ি সমেত জায়গাটা কিনে নিয়ে এক্সটেনশন করিয়ে নিয়েছি। বেশ খরচা পড়েছে নিশ্চয়ই? তাহা পড়েছে, হ্যাঁ, কিন্তু ওসব খবর আমি ঠিক বলতে পারবো না মিস্টার মহান্তি। আমার স্ত্রী সব কিছু করেছে, সেই সব জানে, ওই বলতে পারবে। তখনকার মতো সিসাইড হোটেল থেকে আমরা বেরিয়ে এলাম। মহান্তির কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে ফিরে স্নান খাওয়া সারতে বেলা প্রায় 1:30 বাজল। জানালা খুলে দেখি দুপুরের রৌদ্রে মরকতমণির মতো যেন জ্বলছে সমুদ্র। সঙ্গে সঙ্গে মনের পাতায় ভেসে ওঠে কালীপ্রসাদ সরকারের প্রাণহীন দেহটা। মানুষটা কালও বেঁচেছিল আর আজ আর নেই। সমস্ত কিছুর উপরে অকস্মাৎ যেন একটা পূর্ণচ্ছেদ টেনে দিয়েছে মৃত্যু। সত্যি কি লোকটার অস্বাভাবিক মৃত্যু হয়েছে? কিরিটির ধারণা যখন তাই, তখন নিঃসন্দেহে তাই ঘটেছে। কিন্তু কে করলো এমনটা? হর্ডন বিশ্বাস, তার স্ত্রী রেণুকা বিশ্বাস, শ্যালক রামানুজ, কিংবা ওই স্কুল মিস্ট্রেস শ্রীমতী লতিকা গুঁই? আপাতত তো চোখের সামনে সেই 5 জনকেই দেখা যাচ্ছে। 3টি পুরুষ ও 2টি নারী। যে কেউই কালী সরকারকে হত্যা করতে পারে। না 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 না, আর একজন ক্ষণিক দেখা দিয়ে যে নেপথ্যচারী হয়েছে, সেই মুক্ত ব্যবসায়ী, কালী সরকারের বিশেষ পরিচিত দোল গোবিন্দ শিকদার। তাহলে হলো 4টি পুরুষ, 2টি নারী। এই 6 জনের মধ্যেই কি একজন হত্যাকারী? কথাগুলো ভাবতে ভাবতে কখন 2 চোখে তন্দ্রা নেমে এসেছে খেয়ালই করিনি। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল প্রায় 3টে নাগাদ ভৃত্যের ডাকে। ও বাবু, বাবু গো ওঠেন, আপনার চা এনেছি বাবু। হ্যাঁ, আপনার চা। চোখ চেয়ে দেখি কিরিটি ঘরে নেই। দেখি বারান্দায় ইজি চেয়ারটায় গায়ে এলিয়ে দূরে সাগরের দিকে চেয়ে আছে। বাইরে এসে বসলাম। একটা কথা ভাবছিলাম সুব্রত, কালী সরকারের সঙ্গে লতিকার একটা ঘনিষ্ঠ পরিচয় ছিল ঠিকই, সেই সঙ্গে বোধহয় রেণুকারও ছিল। আচ্ছা, লতিকা গুঁইকে তোর কিরকম মনে হয়?
ওখানেই তো জট পাকানো আছে, বুঝলি সুব্রত? লতিকার সঙ্গে রেণুকার একটা রেষারেষির ভাব আছে, এবং সেটা কেন? মানে ওদের মাঝখানে কালী সরকার ছিল বলেই কি? ঠিক তাই। দুটি নারী, এবং দুটি নারী বিশেষ আকর্ষণীয়। ব্যাচেলার একজন পুরুষের কাছে তো আকর্ষণীয় বটেই। তার মানে তুই বলতে চাস? হ্যাঁ, আমি বলতে চাই যে একারামে রক্ষা নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। একা রেণুকা বিশ্বাসের রক্ষা নেই, তার উপর আবার সঙ্গে এসে ভিড়েছে ওই লতিকা দিদিমণি। বুঝলি, পুরুষের পক্ষে ব্যাচেলার থাকাটা এমন কিছু নিন্দনীয় ব্যাপার নয়, কিন্তু বিশেষ একটা বয়সে সে পুরুষ কিন্তু বাঘের মতো হয়ে ওঠে সুব্রত, যদি তার সামনে পড়ে লতিকা বা রেণুকার মতো পুরুষ লোভী কোনো নারী। তাই বুঝি? হ্যাঁ, আলবাত তাই। আরে সুব্রত, তাই তো তোকে বারবার বলি যে তোর কিন্তু সেই বয়স এসে যাচ্ছে। অতএব আর কিছু নয়, সর্বান্তকরণে কায় মনোবাক্যে। তাহলে চল কলকাতা ফিরে গিয়ে ব্যাপারটা চুকিয়ে ফেলি। ফুল চন্দন পড়ুক তোর মুখে। আজই কৃষ্ণাকে ফোন করে ব্যাপারটা জানাবো। তা জানাস, কিন্তু বিয়ে করতে গেলে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে একটা পাত্রী। আরে একটা পাত্রী তো চাই। পাত্রী? তা তোর কি পাত্রীর অভাব আছে নাকি? এ তোর মতলবখানা কি বলতো? আর ইউ থিঙ্কিং অফ দ্যাট লতিকা গুঁই? আরে লতিকা দেবী কেন, তোর বন্ধু কুন্তলা দেবী। উনি তো আজও বাসর সজ্জা রচনা করে আশার প্রদীপটি জ্বালিয়ে বসে আছেন। তুই না বড্ড বাজে বকিস। কি হলো বল? কিছু না। যদি কিছুই না হয়ে থাকে তাহলে তোমার গলার স্বরটি এমন ভেজা কেন বন্ধু? কেমন একটা ভেজা ভেজা শোনাচ্ছে গলার স্বরটা। ঠিক আছে, তুই বকবক কর, আমি চললাম। হোটেল থেকে বেরিয়ে সমুদ্র তীরে এসে দাঁড়ালাম। কেমন করে কিরিটিকে বোঝাই? কুন্তলা আমার স্বপ্নের মধ্যে ধ্যানের মতো রয়েছে। সে আমার সমস্ত জীবন সত্তার সঙ্গে জড়িয়ে আছে বলেই তো ভয় করে তাকে স্পর্শ করতে। হোটেল ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলাম পশ্চিমের দিকে। এ সময় সমুদ্র তীর একেবারে নির্জন। স্বর্গদ্বারের পরেই ক্রমশ সমুদ্র তীরে বাড়িগুলো কমে আসে। একটা দুটো বাড়ি অনেক দূরে দূরে এতক্ষণ দেখা যাচ্ছিল, সেটাও চোখে পড়ছে না। বোধহয় এদিকটায় তেমন লোকজন নেই। হঠাৎ চমকে উঠলাম। একেবারে জলের ধার ঘেঁষে কে যেন বালির উপর বসে, বাতাসে তার আঁচল ও মাথার চুল উড়ছে। সমুদ্রের দিকে তাকিয়ে অপলক বসে আছে এক নারী। আরো কিছুটা এগোতেই যেন দ্বিতীয়বার চমকে উঠি। এই যে লতিকা গুঁই, এখানে এই নির্জন সমুদ্র তীরে কি করছে? আর এগোনোটা উচিত হবে কিনা ভাবছি। লতিকার কিন্তু কোনো দিকে নজর নেই, সে যেন নিজের ধ্যানে মগ্ন। দোনমনো করে আরো একটু এগিয়ে গেলাম, কোনো খেয়াল নেই লতিকার। হঠাৎ যেন চোখে পড়ল লতিকার দু চোখের কোণ বেয়ে ক্ষীণ অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে। লতিকা কাঁদছে। বিরক্ত না করে আস্তে আস্তে নিঃশব্দে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে দেখি কিরিটি আরো এক কাপ চা নিয়ে বসেছে। তুই যে কুন্তলার ব্যাপারে এতখানি টাচি আমি সত্যিই জানতাম না। ক্ষমা করবেন বন্ধু, আমার ভুল হয়েছে। এই ওসব ছাড়, লতিকা গুঁইকে দেখলাম। কোথায়? আরে ওই স্বর্গদ্বার পার হয়ে আরেকটু এগিয়ে গিয়েছিলাম, ওখানে সমুদ্রের ধারে। মনে হলো যেন বসে বসে কাঁদছে। শিক্ষকতা করতে করতেই জীবনটা কেটে গেল। এমন সময় হোটেলের সামনে মহান্তি সাহেবের দেখা পাওয়া গেল। মিস্টার মহান্তি যে, তো কি ব্যাপার? আপনি আমাকে সিসাইড হোটেলে ট্রাঙ্ক কলটার খোঁজ নিতে বলেছিলেন না? হ্যাঁ বলেছিলাম। কিছু খবর পেলেন সেই বিষয়ে? পেলাম। দুটো ট্রাঙ্ক কল ছিল, একটা কলকাতা থেকে আর একটা রাউরকেল্লা থেকে। কিন্তু দুটো কলেই পিপি পার্টিকুলার পার্সন ছিল, কিন্তু তার মধ্যে তো কালী সরকারের নাম নেই। কালী সরকারের নাম নেই? তবে কার নাম আছে? একটা কল ছিল এইচ বিশ্বাসের নামে, আরেকটা ছিল কোন এক গণেন ব্যানার্জির নামে। লোকটা নিউজ পেপার রিপোর্টার।
লতিকা গুঁই যে ট্রাঙ্ক কলে কালী সরকারের সঙ্গে গতকাল বিকেলে কথা বলেছে বা বলেছিল, এখন মনে হচ্ছে সেটা মিথ্যা। তাছাড়া মনে হচ্ছে লতিকা গুঁই যেন কিছু একটা লুকোচ্ছে। তা যদি সে লুকিয়ে থাকে সেটা তো আমরা ঠিক জানতে পারবোই মিস্টার মহান্তি। ডোন্ট ওয়ারি, আপনাকে কতগুলো কথা বলি, একটুখানি মন দিয়ে শুনবেন। বলুন। হ্যাঁ, 1 নম্বর, ওই সিসাইড হোটেলটা তৈরি করতে মোটামুটি কত টাকা আন্দাজ খরচ হয়েছে এবং কত টাকা ট্যাক্স হোটেল বাড়িটার জন্য দিতে হয়, খরচের টাকার অঙ্কটা একটু জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কিভাবে কন্ট্রাক্টরকে সেই টাকা পেমেন্ট করা হয়েছে, চেক কিংবা ক্যাশ, সেইটা একটু জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে বেহালা নার্সারি ও নিউ মার্কেটে ফুলের স্টল কত টাকায় বিক্রি হয়েছিল এবং কে কিনেছিল। 4 নম্বর হচ্ছে জগমোহিনী স্কুলের চাকরি রেণুকা বিশ্বাস নিজে ছেড়ে দিয়েছিল না তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা একটু জানতে হবে। আর যদি ছাড়িয়ে দেওয়া হয়ে থাকে তো কেন হয়েছিল। 5 নম্বর, রেণুকা ও হর্ডনের বিয়ের পরে ও আগে কালী সরকারের সঙ্গে ওনাদের দুজনের কোনো যোগাযোগ ছিল কিনা। আর 6 নম্বর, কালীর ভাইপো সাধন সরকারের একটি ইন্টিমেশন দিতে হবে। আর কিছু? হ্যাঁ, আরেকটা কথা, ওই দোলগোবিন্দ শিকদার নামের লোকটির সন্ধান পুরী শহরে আপনি পান কিনা একটুখানি দেখবেন। সম্ভবত লোকটা বিদেশি এবং ব্যবসায়ী, পার্ল মার্চেন্ট অর্থাৎ মুক্তোর ব্যবসায়ী। মুক্ত ব্যবসায়ী? ও হ্যাঁ, আপনি স্টেশনে একজন পুলিশ নিযুক্ত করুন, একটু নজর রাখতে হবে। যদি অলরেডি চলে গিয়ে থাকে পুরী ছেড়ে? তাহলে আর কি করবেন, তাহলে তো আর কিছু করার নেই। কিন্তু লোকটা কে? কালী সরকারের সঙ্গে ওই লোকটার পরিচয় ছিল, আর গতকাল সন্ধ্যাবেলা কালী সরকারের সঙ্গে ওই লোকটাকে আমরা দেখেছি। তা না হয় খুঁজে দেখব, তবে আমার কিন্তু ধারণা ওই হোটেলওয়ালি রেণুকা বিশ্বাস স্ত্রী লোকটি আদৌ সুবিধার নয়। কিন্তু তাতে করে আপনি খুব একটা কি এগোতে পারবেন মিস্টার মহান্তি এই হত্যার ব্যাপারে? যদি আমাদের অনুমান সত্যি হয় যে তাকে স্ট্র্যাঙ্গেল করে অর্থাৎ গলা টিপে পরে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা প্রমাণ করার জন্য, সেক্ষেত্রে রেণুকা বিশ্বাসের মতো একজন স্ত্রী লোকের পক্ষে কি সম্ভব কিনা? আপনি ওই মেয়ে মানুষটিকে চেনেন না, আমি কিছু কিছু জানি। এখানে জমি, হোটেল ও লাইসেন্সের ব্যাপারে ওই স্ত্রী লোকটি মধ্যে মধ্যে আমার কাছে যেত। সেই সময় কথায় কথায় ওর অনেক পরিচয় আমি জানতে পারি। আচ্ছা, তো বলুন না কি জেনেছেন শুনি একটু। বিয়ের আগে রেণুকা দাস নামেই পরিচয় ছিল। যদিও ওর জন্ম মিশ্র রক্তে, ওর বাপ ডাক্তার আর্থার মুর ছিল সাঁওতাল পরগনার এক মিশনারি হাসপাতালের ডাক্তার, যাতে স্কচ। কার কাছে শুনলেন? ও নিজেই কথায় কথায় একদিন আমাকে বলেছিল ওর জীবনটা নাকি বড়ই বিচিত্র। ছোটবেলায় ছিল প্রচণ্ড দস্যি মেয়ে, দৌড়, লাফঝাপ, কুস্তি, ছোড়া খেলা, লাঠি খেলা, বন্দুক ছোড়া, সব তার পালক বাপের উৎসাহে। আসলে ওই মিশনারি ডাক্তারের ঔরসে রেণুকার জন্ম হলেও লোকে জানত ওর 2.5 বছর বয়সের সময় মা মরে যাওয়ায় ওই মিশনারি ডাক্তারই তাকে অনুগ্রহ করে পালন করেছে। যা হোক, যা বলছিলাম, গায়েও বেশ শক্তি ধরত। ডাক্তার বাপ অবশ্যই ওকে যে কেবল খেলাধুলা, দৌড়ঝাঁপেই উৎসাহ দিয়েছে তা নয়, লেখাপড়াও কিছু কিছু শিখিয়েছিল। কিন্তু লেখাপড়ায় ওর তেমন মন ছিল না। তারপর 15 কি 16 বছর বয়স যখন এক সার্কাস পার্টির সঙ্গে ও পালিয়ে যায়। 4 বছর ছিল সেই দলে, নানা ধরনের দৈহিক কসরত দেখাতো। তারপর একদিন সার্কাস পার্টির ম্যানেজার রাত্রে ওর তাঁবুতে এসেছিল। ও ছুরি মেরে পালায় সেখান থেকে। ও ফিরে আসে আবার মিশনারি বাপের কাছে। ক্রমে ম্যাট্রিক ও আইএ পাশ করে। ট্রেনে একদিন কলকাতায় যেতে যেতে টিটি হারাধন বিশ্বাসের সঙ্গে ওর আলাপ হয়। আলাপ ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়। ওই সময় ওই মিশনারি ডাক্তার মারা যান এবং হারাধনের প্রচেষ্টাতেই গার্লস স্কুলে ও চাকরি পায়। কিন্তু সেখানে ও 1 বছরের বেশি চাকরি করতে পারে না। কেন? হোস্টেলে থাকতো, মানে ওই স্কুলেরই হোস্টেলে। সেখানে কি একটা চুরির ব্যাপারে জড়িয়ে পড়ে এবং নিজে থেকেই ও চাকরি ছেড়ে দেয়। এ যে সত্যি এক উপন্যাস দেখছি মশাই। সত্যিই উপন্যাস সুব্রতবাবু, কিন্তু ওই পর্যন্ত এসেই ওর জীবনের কিছুটা অংশ কেমন যেন ধোঁয়াটে। ধোঁয়াটে? ওই সময় ও হারাধন বিশ্বাসকে বিয়ে করে। হারাধন তখন তার পালক পিতার মৃত্যুতে বেহালার নার্সারি ও ফুলের স্টলটা পেয়ে সে দুটো নিয়ে মেতে আছে। তারপর ও
ওদের বিয়ের পর কি হলো, হঠাৎ যে ও চলে এলো কলকাতা থেকে গোপালপুর অনসির এক হোটেলে চাকরি নিয়ে। তারপর 1 বছর পরে এই পুরী শহরে আবির্ভাব ও এই হোটেলের পত্তন, হারাধনের স্টল ও নার্সারি বিক্রি। একটা কথা মিস্টার মহান্তি, আচ্ছা ওর ওই ভাইটি? ওই রামানুজ দাসের কথা বলছেন? হ্যাঁ, ওর সম্পর্কে কিছু জানেন? বিশেষ কিছুই জানি না। ওর সঙ্গে আজকেই তো হোটেলে প্রথম পরিচয় হলো বলতে গেলে। তা নাই বা জানা থাকলো। ও আর এমন কি শক্ত, বলেন তো এখনই ওকে এখানে ডেকে। না না না, তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে জানুন। ও যেন কোনো ক্রমে আপনাকে সন্দেহ না করতে পারে। তবে কি মিস্টার রায়, ওই রামানুজকেই আপনি? সন্দেহের কথাই যদি বলেন মিস্টার মোহন্তি, অত্যন্ত সন্দিগ্ধ মন আমার। হর্ডন বিশ্বাস, রেণুকা বিশ্বাস, রামানুজ দাস, সকলকেই, এমনকি কালী সরকারের দুপাশের ঘরে যে বোর্ডের 2 জন আছে, রামগতি কানুনগো এবং সুধাপ্রিয় মল্লিক, তাদেরকেও আমি সন্দেহ করি। সকলের ওপরই আপনাদের নজর রাখতে হবে, কিন্তু যাদের যাদের নাম এইমাত্র আমি করলাম তাদের সকলের ওপরই কিন্তু আপনাদের নজর রাখতে হবে। এই দেখুন, সিসাইড হোটেলে কালী সরকার যে 2টো ঘর নিয়ে থাকতো, সেই ঘরের পারিপার্শ্বিকতা নিয়ে মোটামুটি একটা প্ল্যান আমি খাড়া করেছি। বলতে বলতে কিরিটি আমাদের সামনে একটা কাগজ মেলে ধরল। দেখলাম কাগজটা একটা নকশা আঁকা। 7 এবং 8 নম্বর ঘর নিয়েছিল কালী সরকার, 6 নম্বর ঘরে ছিল রামগতি কানুনগো এবং 9 নম্বর ঘরে সুধাপ্রিয় মল্লিক, আর 13 নম্বর ঘরে থাকতেন আমাদের রামানুজ দাস মশাই। রামগতি কানুনগো এবং সুধাপ্রিয় মল্লিকের সঙ্গে রামানুজের কি সম্পর্ক, এই বিষয়ে যতটা জানা যায় একটু জানার চেষ্টা করুন। এইমাত্র যাদের নাম করলুম, ইনক্লুডিং আমাদের লতিকা গুঁই, আপাতত এই কয়েকজনের প্রত্যেকের ওপর নজর রাখার ব্যবস্থা করুন এবং ওদের জানিয়ে দেবেন যে বিনা অনুমতিতে কেউ যেন ওরা শহর ছেড়ে কোথাও না যায়। বেশ, তাই হবে। অতঃপর মহান্তি বিদায় নিল। সুব্রত, চল একটু চাটা খেয়ে সমুদ্রের ধারে গিয়ে খানিকটা ঘোরা যাক। কালী সরকার, কালী সরকার, সকাল থেকে স্কন্ধারুড়ো হয়ে মাথা ধরিয়ে দিয়েছে। একেই বলে বরাত, বুঝলি সুব্রত? এলাম পুরীর সমুদ্রকে উপভোগ করতে কটা দিন। না, চল এবার। কিছুক্ষণ অনির্দিষ্টভাবে ভিজে বালির উপর দিয়ে হেঁটে হেঁটে একসময় ক্লান্ত হয়ে বালির উপরেই আমরা বসে পড়লাম। লোকটা শুধু ম্যাথামেটিক্সই জানতো না, অঙ্কশাস্ত্রের মতো টাকা পয়সার হিসাবটা খুব ভালো বুঝতো। আরও একটা ব্যাপার বুঝলি সুব্রত, কালী সরকার সম্পর্কে আমি জানতে পেরেছি। কি বলতো? লোকটা স্টেকে ব্রিজ খেলতো। 4 জন কালী সরকারের ঘরে বসেই খেলতো। তাই নাকি? তা কে কে? আমার যতদূর ধারণা, কালী সরকার, হর্ডন বিশ্বাস আর শ্রীমতী বিশ্বাস, এরা 3 জন। আর 4র্থ জন যে কে সেটাই বুঝতে পারছি না রে সুব্রত। আচ্ছা, এই 4র্থ জনটা রামানুজ নয় তো? না। তাহলে হয়তো হোটেলের বর্তমান বোর্ডারদের মধ্যেই কেউ। তাই হবে। কিরিটি যেন কেমন অন্যমনস্ক হয়ে যায়। পরের দিনই দ্বীপ্রহরে পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়া গেল। কিরিটির অনুমান মিথ্যে নয়। শ্বাসরোধ করেই কালী সরকারের মৃত্যু ঘটানো হয়েছে। তার মৃত্যু আদৌ জলে ডুবে হয়নি। শেষ পর্যন্ত মনের মধ্যে সত্যিই কিন্তু একটু সন্দেহ ছিল মিস্টার রায়। হয়তো স্ট্রাঙ্গুলেশন নয়, কিন্তু এখন বুঝতে পেরেছি আপনার অনুমানটা একেবারে নির্ভুল। এবং আরও একটা সংবাদ আছে, লতিকা গুঁই নিরুদ্দেশ হয়েছে। সে কি? কোথায় গেল জানতে পারলেন না কিছু? না, আজ সকাল থেকে তার কোনো পাত্তা নেই। কাল রাত্রেও 11টার সময় হোটেলের চাকর তাকে তার ঘরে দেখেছিল। আজ সকালে আর তাকে নাকি দেখা যায়নি। সুটকেস আর বিছানাটা ঘরের মধ্যে আছে এবং ঘরের বাইরে থেকে তালা দেওয়া। রাত 11টা পর্যন্ত তাহলে সে হোটেলেই ছিল? হ্যাঁ, রাত 10টার সময় নাকি রেণুকা বিশ্বাস তার সঙ্গে দেখা করতে যায় ওই হোটেলে। আচ্ছা, তাহলে রেণুকা বিশ্বাস নিশ্চয়ই জানে যে লতিকা গুই কোথায়। চলুন একবার এখনই সিসাইড হোটেলে যাব। তা খবরটা আপনি কখন জানতে পারলেন? সকালেই। যে লোকটা হোটেলের সামনে প্রহরায় ছিল তার কাছে, সে বলছে একমাত্র রেণুকা বিশ্বাস ছাড়া রাত 10টার পর কাউকে হোটেলে যেতে বা আসতে দেখেনি। চলুন।
হোটেল থেকে বেরোবার অন্য কোনো রাস্তা নেই? আছে, পিছনের দিকে ম্যাথুরদের যাতায়াতের রাস্তা। লতিকাকে আপনার কোনো রকম কিছু সন্দেহ হয় মিস্টার রায়? আপনি একটা কথা কিন্তু ভুলে যাচ্ছেন মিস্টার মহান্তি। কালী সরকারের হত্যার ব্যাপারে সন্দেহের তালিকায় লতিকা গুই তো অন্যতম। ম্যানেজার বাবু, মিস্টার হর্ডন বিশ্বাস। হ্যাঁ, উনি তো নেই, বাজারে গেছেন। মিসেস বিশ্বাস? ম্যাডাম ওনার রুমেই আছেন। ভিতরে আসতে পারি? কে? আমি বিজয় মহান্তি। আসুন। রেণুকা বিশ্বাস তার ঘরে বসে কাঁটা দিয়ে লেসের মতো কি একটা বুনছিল, আর তার পাশে বসেছিল 26-27 বছরের একটি সুশ্রী যুবক। আমরা ভেতরে ঢুকতেই যুবকটি উঠে দাঁড়ায়। এই ছেলেটি কে মিসেস বিশ্বাস? সাধন সরকার, কালী সরকারের ভাইপো। আজই সকালের ট্রেনে এসেছে। তুমি যাও সাধন, তোমার ঘরে যাও। সাধনবাবু, হোটেলের বাইরে যাবেন না যেন, ঘরেই থাকবেন। আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। আমরা আপনার ঘরে একটু পরেই আসছি। তাহলে আপনারা একটু বসুন মহান্তি সাহেব, আপনাদের চায়ের কথাটা বলি। মিসেস বিশ্বাস, আপনি ব্যস্ত হবেন না। চায়ের আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি বরং ঘরের দরজাটা বেজিয়ে দিয়ে আসুন, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কথা? আমার সঙ্গে? বলুন। তা আপনি নিশ্চয়ই জানেন যে আজ সকাল থেকে লতিকা দেবী নিখোঁজ? না তো, জানি না তো। তাছাড়া লতিকার সঙ্গে আমার সম্পর্কটাই বাকি। সে নিখোঁজ হলো কি না সে খবর রাখতে যাব কেন? আপনি কাল লতিকা দেবীর হোটেলে রাত 10টার পর তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানতে পারি? কি বলছেন আবোল তাবোল? লতিকার সঙ্গে দেখা করতে গিয়েছি? তা জাননি আপনি? আপনাকে আমাদের লোক দেখেছে। মাথা খারাপ? কাকে দেখতে কাকে দেখেছেন আপনার লোক? আপনি তাহলে জাননি। আর ইউ শিওর মিসেস বিশ্বাস? নিশ্চয়ই। কাল রাতে? তবে ওই সময় আপনি কোথায় ছিলেন? কেন? এখানে আমার নিজের হোটেল। রাত 8টা থেকে 10:30 পর্যন্ত বোর্ডারদের খাওয়া দাওয়ার পাট না চোকা পর্যন্ত আমার কি নিঃশ্বাস ফেলার সময় থাকে? হোটেলেই ছিলাম। একটা কথা আপনার জানা দরকার মিসেস বিশ্বাস, কালী সরকারকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আপনাকে আরও আমার জিজ্ঞাসা আছে এখন। বলুন। কালী সরকারের ঘরে রোজ রাত্রে স্টেকে ব্রিজ খেলা হতো। কে কে খেলতেন আপনি জানেন? কালী সরকার ব্রিজ খেলতেন কথাটা আপনার কাছে প্রথম শুনছি। তাই নাকি? তাহলে আপনি বলতে চান মিসেস বিশ্বাস কালী সরকার ব্রিজ কোনোদিন খেলেনি বা জানতেন না খেলতে? তা তো বলিনি মিস্টার রায়। আমি বলেছি তাকে হোটেলে কখনো খেলতে দেখিনি। কি করে বুঝলেন? তাকে কি দিবারাত্র সদা সর্বদা পাহারায় রাখতেন নাকি আপনি, যে তিনি হোটেলে তার ঘরে খেলতেন কিনা সেই বিষয়ে আপনি এত ডেফিনেট হলেন? এবারে যেন মিসেস বিশ্বাসকে কেমন যেন বিব্রত বলে মনে হয়, কেমন যেন থমকে গিয়েছেন তিনি। শুনুন মিসেস বিশ্বাস, সত্যকে গায়ের জোরে কখনো উড়িয়ে দেওয়া যায় না। জানি না বলে আপনি এখন ভান করতে পারেন, কিন্তু জানবেন সত্য যা তা একদিন প্রকাশ হবেই। যাক, আপনি তার ব্রিজ খেলা সম্পর্কে জ্ঞাত না হলেও একটা কথা কিন্তু সেদিন আপনি সত্য বলেননি। সত্য বলিনি? কি কথা? এক সময় যে আপনার ওই কালী সরকারের সঙ্গে যথেষ্ট হৃদ্যতা ছিল সে কথাটা কিন্তু আপনি। কে বললে? কেন, দুজন বলেছে আমাকে, লতিকা গুঁই এবং আপনার হাজব্যান্ড মিস্টার হর্ডন বিশ্বাস। কি জানতে চান আপনি মিস্টার রায়? আমার কথাটা তো অস্পষ্ট নয় মিসেস বিশ্বাস। আপনার সঙ্গে এক সময় তার যথেষ্ট হৃদ্যতা ছিল, এবং ছিল কিনা সেটাই আমি জানতে চাইছি। দেখুন, প্রশ্নটা আপনার অত্যন্ত ব্যক্তিগত হয়ে যাচ্ছে না মিস্টার রায়? নিশ্চয়ই হচ্ছে মিসেস বিশ্বাস, কিন্তু এটাও নিশ্চয়ই আপনি ভুলে যাবেন না আমরা একটা মার্ডার কেসের তদন্ত করছি, এবং সেই মার্ডারটা আপনার হোটেলের একটা ঘরে হয়েছে। কি বলতে চান আপনি? আমার হোটেলে মার্ডার হয়েছে? মানে? আপনার হোটেলেই মার্ডারটা হয়েছে কালী সরকার সেই রাত্রে। তারপর তাকে হত্যা করে মৃতদেহটা সুইসাইড প্রমাণ করার জন্য সমুদ্রে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া। না না, আপনি শুনুন মিসেস বিশ্বাস, সে রাত্রে ঠিক যা ঘটেছে আমি তাই বললাম, এবং আপনিও সেটা যে জানেন না তা তো নয়। আমি হ্যাঁ, আপনি শুনুন,
সে রাত্রে কালী সরকার মার্ডার হয় অনুমান রাত 1টায় সম্ভবত, এবং তাকে নিদ্রার ঘরে ফাঁস দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, এবং খুব সম্ভবত তাকে পূর্বেই চায়ের সঙ্গে কোনো কড়া ঘুমের ওষুধ পান করানো হয়েছিল, এবং সেটা প্রমাণিত খুব সহজেই হবে স্টমাক কন্টেন্টের কেমিক্যাল অ্যানালিসিস হলেই। এসব আপনি কি বলছেন? যা বলছি জানবেন তার একটি বর্ণ মিথ্যা নয় মিসেস বিশ্বাস, নির্মম সত্য। এবারে আপনি বলুন যে রাত 12টা থেকে 2টো এই 2 ঘন্টা আপনি ঠিক কি করছিলেন? কেন রাত 12টা থেকে 2টো পর্যন্ত আমি ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলেন, বেশ। সে রাত্রে শেষ কখন আপনি কালী সরকারের ঘরে যান? সে রাত্রে আমি আদৌ যাইনি তার ঘরে। ইয়েস, আপনি গিয়েছিলেন। আপনি সে রাত্রে তার ঘরে গিয়েছিলেন। আপনি শুধু আমাকে বলুন আপনি কখন গিয়েছিলেন এবং কতক্ষণ ছিলেন। আমি আপনার কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি মিস্টার রায়। সহসা হর্ডন বিশ্বাসের কণ্ঠস্বর শোনা গেল। চমকে আমরা ফিরে তাকালাম দরজার দিকে। হর্ডন বিশ্বাস ঠিক দরজার উপরে দাঁড়িয়ে। সে যে ইতিমধ্যে কখন ওখানে এসে দাঁড়িয়েছে আমরা তা টেরও পাইনি। তা কিসের প্রতিবাদ আপনি জানাচ্ছেন মিস্টার বিশ্বাস? হ্যাঁ, আপনি অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন, কারণ আমি জানি ওই সময় সে রাত্রে আমার স্ত্রী আমার পাশে শুয়েই নিদ্রা যাচ্ছিল। কিন্তু আমি যদি বলি মিস্টার বিশ্বাস যে আপনার স্ত্রী কালী সরকারের ঘরে সে রাত্রে গিয়েছিলেন, আপনি নেশার নিদ্রায় সেটা টেরই পাননি, আর টের পাওয়ার মতো অবস্থাও সেই সময় আপনার ছিল না। রাবিশ! আপনি ড্রিঙ্ক করেন না মিস্টার বিশ্বাস, আর বিশ্বাস করা না করাটা আপনার ইচ্ছা। তাছাড়া আপনার স্ত্রীর ওপরে কোনো রকম রিফ্লেকশন আনার চেষ্টা করিনি আমি। যা ঘটেছিল সেই রাত্রে সেটাই আমি বলছি। আর ড্রিঙ্ক করবো না কেন? করি, কিন্তু তাই বলে আমার স্ত্রী রাত দুপুরে হোটেলের একজন বোর্ডারের ঘরে গেল আমার অজ্ঞাতে, আর তার চরিত্রের ওপর সেটা একটা রিফ্লেকশন নয়? কিন্তু আপনি তো নিশ্চয়ই জানেন যে একসময় আপনার স্ত্রীর সঙ্গে ওই কালী সরকারের যথেষ্ট হৃদ্যতা ছিল মিস্টার বিশ্বাস। অল ট্র্যাশ। আমি ওকে দীর্ঘ 10 বছর ধরে জানি। তবে হ্যাঁ, এক সময় ওই কালী সরকারের স্কুলে আমার স্ত্রী কিছুদিন কাজ করেছিল। সে সময় একটু আধটু পরিচয় হয়তো ওর সঙ্গে হয়েছিল, কারণ আমি শুনেছিলাম সেক্রেটারি হলেও উনি প্রায় স্কুলে আসতেন, এবং ওর নারী সম্পর্কে বরাবরই একটা দুর্বলতা। আপনি তাহলে ব্যাপারটা জানতেন মিসেস বিশ্বাস। এবারে আপনি একটুখানি বলুন তো সে রাত্রে শেষ কখন চা দিয়ে আসা হয়? কারণ আমি জানি যে সে ঘন ঘন চা পান করত, এবং আপনিও সেই কথা আমাকে বলেছেন। আমি জানি রাত তখন 11:15 হবে। ও রান্নাঘরে একটু ব্যস্ত ছিল। রামানুজ এসে চায়ের কথা বলায় আমি নিজে 1 কাপ চা তৈরি করে তাকে দিয়ে আসতে বলি ওই ঘরে। তা চাটা কে তৈরি করেছিল? আপনি নিজে? না, মানে আমার স্ত্রী করে দিয়েছিল। নিশ্চয়ই চা পানের পর খালি চায়ের কাপটা তার ঘর থেকে রামানুজ সেই রাত্রে নিয়ে আসেননি? না, আমি যতদূর জানি চাটা দিয়েই চলে এসেছিল সে। তাই যদি হয় নিশ্চয়ই এত রাত্রিবেলা চা খাওয়ার পর আপনারা কেউ চায়ের কাপটা নিয়ে আসেননি। কাপটা সেখানেই থাকার কথা, কিন্তু আমি পরদিন সকালে গিয়ে তার ঘরেতে কোনো রকম কাপ দেখতে পাইনি। তবে কে সেই কাপটা তার ঘর থেকে নিয়ে এলো মিসেস বিশ্বাস? আপনি? আমি কেন আনবো? হয়তো কোনো চাকর বাকরি। আচ্ছা, কোন চাকর সাধারণত তার ঘরে যেত? রঘুয়া। ডাকুন তাকে। সে তো নেই। কোথায় সে? কালই তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি। চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছেন কেন জানতে পারি? সে আমার ঘর থেকে 50টা টাকা চুরি করেছিল। তাই নিয়ে কি আপনি থানায় কোনো রকম রিপোর্ট করেছিলেন? না। কেন করেননি? অবশ্যই গোলমাল হবার ভয়ে। তাছাড়া হোটেলের চাকর চোর, এই ব্যাপারটা বোর্ডাররা জানতে পারলে খারাপ তো হবেই। মিসেস বিশ্বাস, আপনি যখন পরের দিন সকালবেলা 8 নম্বর ঘরে যান চায়ের কাপটা দেখেছিলেন? না। আপনার ভাই রামানুজ কোথায় এখন? ওর মাছ ধরার বাতিক আছে। এই সময়টা প্রায় ও নুলিয়াদের সঙ্গে নৌকা চেপে সমুদ্রে মাছ ধরতে যায়। আজও গিয়েছে হয়তো। হ্যাঁ, রামানুজ কি আপনার নিজের ভাই? হ্যাঁ। আপনার চেয়ে বয়সে কতটা ছোট? 15-16 তো হবেই। আচ্ছা, আপনার এখন কত বয়স বলুন? 42 হবে। এখানে আসার আগে আপনার ভাই কোথায় ছিল? কলকাতায়। কি করতো সেখানে? কোন একটা মিলে কি যেন সামান্য একটা চাকরি করত। রামানুজ লেখাপড়া কতদূর করেছে আমাকে বলুন। সামান্যই। সাধন সরকারকে একবার ডাকুন তো আপনি। হর্ডন বিশ্বাস গিয়ে সাধন সরকারকে ডেকে নিয়ে এলো। বসুন সাধনবাবু। আপনি এখনো শোনেননি বোধহয় যে আপনার কাকা কালী সরকার। উনি আমার কাকা নন, জ্যাঠামণি। ও হ্যাঁ, তা আপনি শোনেননি বোধহয় যে আপনার জ্যাঠামণিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে কি?
তবে যে মিসেস বিশ্বাস বলছিলেন জ্যাঠামণি সমুদ্রে সুইসাইড করেছেন? না 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 না, তাকে হত্যা করা হয়েছে। তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তারপর তার দেহটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এটাই প্রমাণ করার জন্য যে তিনি নিজে আত্মহত্যা করেছেন। আচ্ছা, রামানুজ দাসকে আপনি চেনেন? হ্যাঁ। কতদিন চেনেন? অনেক দিন। আমাদের কলকাতার বাসায় জ্যাঠামণির কাছে তো প্রায়ই আসা যাওয়া করত। তা উনি প্রায়ই কেন আপনার জ্যাঠামণির কাছে যাতায়াত করতেন? জানেন এই বিষয়ে কিছু? না, তা বলতে পারবো না ঠিক। তবে জ্যাঠামণিকে মাঝে মধ্যে রামানুজকে টাকা দিতে দেখেছি। আর উনি, মিসেস বিশ্বাস, উনি যেতেন প্রায়? না, প্রায়ই নয়, তবে যেতেন, দু একবার যেতে দেখেছি। আচ্ছা, তা শেষ কবে ওকে আপনার জ্যাঠামণির কাছে আসতে আপনি দেখেছেন? ওই মাস 5 আগে বোধহয় শেষবার ওকে দেখেছি। সেই সময় রামানুজ ছিল ওর সঙ্গে? না তো। লতিকা গুই নামে কোনো মহিলাকে আপনি চেনেন? চিনি। তাকেও কি আপনি আপনার জ্যাঠামণির কাছে যাতায়াত করতে দেখেছেন? হ্যাঁ, আমাদের জুয়েলারির দোকানে দোতলায় জ্যাঠামণির বিশ্রামের 2টো ঘর ছিল। সেইখানে ছুটির দিনে প্রায়ই দুপুরে তিনি আসতেন। আচ্ছা, আপনার জ্যাঠামণির কোনো উইল আছে কিনা আপনি জানেন? উইল? না, ঠিক বলতে পারবো না। আমাদের সলিসিটর গিরিন সিংহ বলতে পারবেন। হি ইউজ টু ডিল উইথ হিজ অল ম্যাটার্স। ঠিক আছে মিস্টার বিশ্বাস, আপনার শ্যালোকেলে অতি অবশ্যই থানায় মহান্তি সাহেবের সঙ্গে একবার আপনি দেখা করতে বলবেন, পাঠিয়ে দেবেন ওনাকে। কেমন? মিস্টার মহান্তি, চলুন যাওয়া যাক। যাবেন? হ্যাঁ, আমার যা জানার আমার জানা হয়ে গেছে, চলুন যাওয়া যাক। আমরা থানায় এসে পৌঁছলাম। থানায় পৌঁছে চেয়ারে বসে কিরিটি বলল, একটুখানি চা বলুন না মিস্টার মহান্তি। হ্যাঁ, নিশ্চয়ই। চা পানের পর একটা চুরুট ধরিয়ে ধীরে ধীরে ধূমপান করতে করতে কিরিটি বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সে রাত্রে কিভাবে কালী সরকারকে হত্যা করা হয়েছিল? না, ঠিক এখনো বুঝতে পারেননি? আর সুব্রত? পেরেছি কিছুটা। হত্যাকারী প্রস্তুত হয়েই কাজে নেমেছিল। ঠিক তাই। প্রথমে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে হত্যাকারী কালী সরকারকে ঘুম পাড়ায়, তারপর সময় বুঝে ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে কালী সরকারের ঘরে প্রবেশ করে। একটা কর্ড বা সিল্কের মজবুত রিবেনের মতো কিছুর সাহায্যে স্ট্র্যাঙ্গেল করে তাকে ঘুমের মধ্যেই শ্বাস বন্ধ করে হত্যা করে। তারপর হত্যাকারী নিঃশব্দে ঘর থেকে ডেড বডিটা কাঁধে করে ওই রাস্তা দিয়ে হোটেল থেকে বের হয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। এ থেকে হত্যাকারী সম্বন্ধে আমরা কিছু কথা গেস করতে পারি। কিরকম? প্রথমত, হত্যাকারী একজন স্ট্রং নার্ভের লোক। দ্বিতীয়ত, গায়ে শক্তি ছিল যথেষ্ট তার। হত্যাকারী নিশ্চয়ই পুরুষ। পুরুষ কি নারী সেটা ইম্যাটেরিয়াল, কারণ এমনও হতে পারে যে হত্যার পরিকল্পনা ছিল একজনের এবং ইনস্ট্রুমেন্ট ছিল অন্য একজন। তেমনই আবার একই জনের হয়তো মাথা ছিল এই সমস্ত কাজটার পেছনে। তবে এটা ঠিক যে হত্যাকারী যেই হোক, দুটো মারাত্মক ভুল সে করেছিল। ভুল? কি ভুল করেছিল? প্রথমত, ব্যাপারটা সুইসাইড প্রমাণ করার জন্য যেভাবে কালী সরকারকে হত্যা করেছিল ঠিক সেইভাবেই মৃতদেহটা জলে ভাসিয়ে দেয়। এবং দ্বিতীয়ত, সে ছদ্মবেশ ধরে। বলেন কি মিস্টার রায়? ছদ্মবেশ? মিস্টার মহান্তি, ছদ্মবেশ। একবার নয়, আমার অনুমান যদি মিথ্যা না হয় তো সে দুবার ছদ্মবেশ ধরেছে ওই রাত্রিবেলায়, এবং সেই ছদ্মবেশেই দুজনের সঙ্গে সে দেখা করেছে। কিন্তু তার চাইতেও আমার কাছে যেটা বেশি পাজলিং মনে হচ্ছে যে কেন হত্যাকারী তাকে হত্যা করলো, তার মোটিভটা কি, সেইটা জানতে পারলেই। তাহলে তো আপনি হত্যাকারী কে তা ধরতে পেরেছেন মিস্টার রায়। পেরেছি বই কি মিস্টার মহান্তি। কে খুন করলো? একবার চোখটা মেলে দেখবার চেষ্টা করুন না মিস্টার মহান্তি। দূরেও নয়, খুব ঝাপসাও নয়, অস্পষ্টও নয়, সে খুব কাছের মানুষ। আমরা চুপ করে গেলাম। বাইরে কিসের একটা গোলমাল হতে লাগলো। ডোন্ট টাচ মি, আমি নিজেই যাচ্ছি। দরজার দিকে আমরা 3 জনে তাকাতেই দেখি একজন প্লেন ড্রেসে অফিসার আর 2 জন কনস্টেবল লতিকা গুঁইকে নিয়ে ঘরে প্রবেশ করলো। রুক্ষ মাথার চুল, পোশাক যেন এলোমেলো। আমি জানতে চাই হোয়াট আর অল দিস? কেন ওরা আমাকে খুর্দা রোড জংশন থেকে ধরে নিয়ে এলো? ওয়াই? বসুন লতিকা দেবী, আপনি মিথ্যা চটে যাচ্ছেন আমাদের ওপর।
ওদের কোনো দোষ নেই, দারোগা সাহেবের আদেশ মতোই ওরা। শাট আপ! কিসের আদেশ? আমি কি চোর ছাচোর না খুনি যে আমাকে এমনি করে বেঁধে নিয়ে এলো ওরা? আপনি মিথ্যে উত্তেজিত হচ্ছেন। ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করুন লতিকা দেবী। কি বুঝবো শুনি? বুঝবার এর মধ্যে আছেটা কি? বলুন, কেন আমাকে ধরে এনেছেন? আপনাকে বলা সত্ত্বেও হঠাৎ কাউকে কিছু না জানিয়ে হোটেল ছেড়ে চলে গেলেন কেন আপনি? বেশ করেছি, গিয়েছি। 100 বার যাব। বেশ, আপনি যাবেন, আপনি যেতেই পারেন। আপনাকে আমরা আটকাবো না, যদি আপনি আমাদের কতগুলো প্রশ্নের ঠিক ঠিক জবাব এই মুহূর্তে দেন। আপনি কি মনে করেছেন আমি কালী সরকারকে হত্যা করেছি? না না না। তবে তবে এসবের মানে কি? বললাম যে সেদিন আপনি আমাদের সঙ্গে ভালো করে কথাই বললেন না, তাহলে এই গোলমালটা আর হতো না। কি জানতে চান আপনারা? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। বলুন, কি জানতে চান? রাত্রে কখন আপনি হোটেল ছেড়ে চলে যান? রাত 1টার পর, পিছনের দরজা দিয়ে। হঠাৎ কাউকে না বলে চলে গেলেন কেন? যাব না তো কি করব? কালীর মতো মরে জলে ভাসবো? কি? না মানে কি বলছেন রে কি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি। না গেলে এতক্ষণে আমাকেও মরে সমুদ্রের জলে ভাসতে হতো। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চান যে ভয় দেখিয়েছিল কেউ আপনাকে? লতিকা হঠাৎ করেই চুপ করে গেল। কি হলো? কি হলো বলুন, কি হলো? চুপ করে রইলেন কেন লতিকা দেবী? আমি কিছু জানি না, আমাকে জিজ্ঞাসা করবেন না। বেশ, রামানুজ কে জানেন? কে রামানুজ? রামানুজ দাস, রেণুকা বিশ্বাসের ভাই। রেনুর ভাই? আমি তো জানি না রেনুর কোনো ভাই কোনোদিন ছিল বলে, কখনো শুনিনি। আর ইউ শিওর? আপনি যা বলছেন ঠিক বলছেন? মিথ্যা বলবো কেন? আচ্ছা লতিকা দেবী, আপনার তো কালী সরকারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। ডোন্ট টক অ্যাবাউট হিম এনিমোর। ওই নোংরা লোকটা সম্পর্কে কোনো আলোচনাই আর আমি করতে চাই না। এখন বুঝতে পারছি এই ওর প্রাপ্য ছিল। হি হ্যাজ বিন রাইটলি সার্ভড। যে ওকে গলা টিপে মেরেছে সে খুব ভালো কাজ করেছে। আমি আগে যদি ঘুণাক্ষরেও জানতাম ওই মেয়ে মানুষটা এখানে এসে হোটেল খুলেছে আর সেই হোটেলে ও এসে উঠেছে, আমি কি এখানে পা দিতাম? কখনো দিতাম না। কিন্তু কেন কেন আপনারা আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসে এভাবে যন্ত্রণা দিচ্ছেন? কি করেছি আমি আপনাদের? কি করেছি? আই এম রিয়েলি সরি আপনাকে এইভাবে ক্রস করার জন্য, কিন্তু আপনি একটা কথা জানবেন যে অন্য কোনো উপায় না পেয়েই আমি এটা করতে বাধ্য হলাম। আপনাকে এইভাবে বিরক্ত করার জন্য দুঃখিত মিস লতিকা। আচ্ছা লতিকা দেবী, আর ঠিক 2টো প্রশ্ন আমার আছে। বলুন। সত্যি কি আপনি ট্রাঙ্ক কলে সেদিন কালী সরকারের সঙ্গে কথা বলেছিলেন? কি হলো, চুপ করে রইলেন যে? বলুন। আচ্ছা আমি বলি, আপনাদের পরস্পরের মধ্যে সেদিন অন্তত ট্রাঙ্ক কলে কোনো কথা হয়নি, এটা আমি জানতে পেরেছি। আর একটা প্রশ্ন, আপনি যে পুরীতে আসছেন কালী সরকার কি এটা জানতো? এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ নেই লতিকার দিক থেকে। অতঃপর আরও কিছুক্ষণ লতিকার দিকে চেয়ে থাকার পর শান্ত কণ্ঠে কিরিটি বলল, আপনাকে আমরা আর ধরে রাখবো না লতিকা দেবী, আপনি আসতে পারেন। তবে অনুগ্রহ করে যদি অন্তত আজকের রাতটা যে হোটেলে আপনি ছিলেন সেই হোটেলেই থাকেন তাহলে খুব ভালো হয়। কাল আপনি যেখানে চাইবেন আপনি যেতে পারেন, আমাদের লোক গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু ভয় নেই আপনার, কেউ আপনার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত কাটতে পারবে না, সে ব্যবস্থা অবশ্যই আমরা করব। কিন্তু আপনি... আমি জানি লতিকা দেবী কে আপনাকে সে রাত্রে প্রাণের ভয় দেখিয়েছিল। আর দেরি করবেন না, আপনি আপনি আপনার হোটেলে ফিরে যান। লতিকাকে দেখলাম চোখ মুছে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মিস্টার মহান্তি, এবার আমাদেরও বেরোতে হবে, কিন্তু আজ রাত্রিবেলা আপনাকে কিন্তু একটু প্রস্তুত থাকতে হবে। লতিকা গুইয়ের ভীতি বা আশঙ্কাটা কিন্তু একদমই মিথ্যা নয়, এবং আমার অনুমান যদি মিথ্যা না হয় তো নিশ্চয়ই হত্যাকারী আজ রাতে ওকে মারার একটা অ্যাটেম্প্ট নেবে। ঠিক আছে, প্রস্তুত থাকব। কিন্তু আপনি কি মনে করেন? কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু উনি হত্যাকারীর একটা পরিচয় জানেন যেটা আমাদের কাছে ভাঙলেন না, জানি না বলে গোপন করে গেলেন, সেটা সর্বসমক্ষে প্রকাশ হয়ে পড়ুক এটা হত্যাকারী নিশ্চয়ই চায় না। যাই হোক, আর কিন্তু দেরি করে চলবে না মিস্টার মহান্তি। বেলা এখন কটা বাজলো? প্রায় 4:45। 5:30 থেকে 6টার মধ্যে আমি একটা ট্রাঙ্ক কল কলকাতা থেকে এক্সপেক্ট করছি। ট্রাঙ্ক কল? কার? কালী সরকারি সলিসিটরের। চলুন যাওয়া যাক,
আর মহান্তি সাহেব, লতিকা দেবীর হোটেলে কিন্তু আপনি পাহারা রাখবেন। সিভিল ড্রেসে কিন্তু পুলিশ রাখবেন। আর আজ রাত 11টার সময় আমার হোটেলে একবার আসবেন। চলি। আমরা থানা থেকে বেরিয়ে এলাম। সিসাইড হোটেলের কাছাকাছি এসেছি, হঠাৎ চোখে পড়ল একটা সাইকেল রিকশায় চেপে রামানুজ যাচ্ছে। কিরিটি রামানুজকে দেখে হাতের ইশারায় থামালো। আজ রামানুজের পরনে একটি আমেরিকান প্যাটার্নের ড্রেন পাইপ প্যান্ট আর চিত্র বিচিত্র একটা সিল্কের হাওয়াই শার্ট। রামানুজ সাহেব যে, তা কোথায় চললেন? থানায় গোয়িং। থানায় চললেন? তা কেন বলুন তো? দিদির কাছে শুনলাম আপনি তো অর্ডার করেছেন থানায় যেতে। আমাকে মহান্তি সাহেবের নাকি প্রয়োজন আছে, কিন্তু হোয়াই বলুন তো? কোথায় গিয়েছিলেন আপনি দুপুরে? ফিশিং করতে শীতে। নাইস, চলুন না ওয়ান ডে। আচ্ছা রামানুজ সাহেব, মনে হচ্ছে কি বলুন তো, যে বাংলা ফিল্মে অনেকটা আপনার মতো একজনকে আমি দেখেছিলাম। আপনি কি কখনো ফিল্মে বা... ইউ ঠিকই কট মি। ইয়েস, একজন কমেডিয়ান হিসেবে আমার নাম আছে। তাহলে আপনি একজন অভিনেতা, কি বলুন, ফিল্ম আর্টিস্ট নাকি? ঠিকই ধরেছেন, রাইটলি কট। আপনাকে তাহলে আর আটকাবো না, থানাতেই যাচ্ছেন তো? আচ্ছা বেশ, যান। ইয়েস, গোয়িং। চলো, রিক্সা কুইকিং। রিক্সাওয়ালা রামানুজের ইংরেজি কতটা বুঝলো জানি না, কিন্তু ওকে নিয়ে দ্রুত চলে গেল। কিরিটি আর আমি দুজনেই রামানুজের ইংরেজি শুনে হেসে ফেললাম। কি লোক ভাই! হ্যাঁ, সুব্রত চল। হ্যাঁ, মনটা চা চা করছে, একটুখানি পা চালিয়ে হোটেলে চল। হোটেলে আমাদের ঘরে ঢুকে থমকে দাঁড়ালাম। দরজা খোলা, ঘরে আলো জ্বলছিল। ঘরের মধ্যে একটা ইজি চেয়ারে বসে লতিকা গুঁই। আমাদের পায়ের শব্দে সে নিঃশব্দে মুখ তুলে তাকালো। লতিকা দেবী, আপনি হোটেলে যাননি? না, আপনাকে আমি একটা কথা বলতে এসেছিলাম। আপনি আমাকে কি বলতে এসেছেন আমি জানি। আপনি জানেন? জানি। কালী সরকারের সঙ্গে আপনার সত্যকার পরিচয়টা দিতে এসেছেন। আপনি বলতে চাইছেন যে কালীর সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, তাই তো? কি করে আপনি জানলেন? দুটো জিনিস থেকে আমি জানতে পেরেছি। প্রথমত, কালীর ঘরে যে নোটবইটা ছিল তার মধ্যে কালীর সলিসিটারের একটা চিঠি ছিল, যার মর্মার্থ হচ্ছে যে সে আসছে 2-4 দিনের মধ্যেই পুরীতে কালীর স্ত্রী লতিকা সম্পর্কে উইলের আলোচনা করতে। আর এই যে আপনার হীরের লকেটটা, যেটা আপনারই হোটেলের ঘর থেকে কুড়িয়ে পেয়েছেন মিস্টার মোহান্তি। আর এই যে আপনাদের দুজনের ফটো, আর এই নিন আপনার লকেট। লতিকা বোকার মতোই যেন হাত বাড়িয়ে লকেটটা কিরিটির হাত থেকে নেয়। এখন তো বুঝতে পারছেন যে কেন হত্যাকারী আপনাকে থ্রেট করছিল, এবং জানবেন সেটা কেবল মৌখিক থ্রেটই নয়, তার ইন্টেনশনও তাই ছিল, এবং সে তাই করত। কিন্তু আর তো তা হবে না, আর হওয়ারও নয়। আপনি নির্ভাবনায় হোটেলে ফিরে যান। হত্যাকারীকে ধরা দিতেই হবে, এবং পালাবার কোনো পথ আর তার নেই। সুব্রত, তুই যা, ওনাকে একটু এগিয়ে দিয়ে। হ্যাঁ চলুন মিস, সরি মাফ করবেন মিসেস সরকার, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। লতিকা উঠে দাঁড়ালো। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। ঠিক 6:30 কিরিটির ট্রাঙ্ক কলটা এলো। ঘরের দরজা বন্ধ করে প্রায় 7 মিনিট কিরিটি কালী সরকারের সলিসিটারের সঙ্গে কথা বলে বেশ হৃষ্টচিত্তেই ঘর থেকে বেরিয়ে এলো, মুখে পরিতৃপ্তির হাসি। বলি, ব্যাপারটা কি? হারানো সূত্রটি মিলে গিয়েছে সুব্রত। হত্যার উদ্দেশ্যটা অন্ধকারে হাত ধরে বেড়াচ্ছিলাম, উদ্দেশ্যটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো এখন পেয়েছিস? পেয়েছি। এই আমি একটু বেরোচ্ছি, ঘন্টাখানেক বাদে ফিরবো, চলি। রাত 11:30টায় আমি, কিরিটি ও মোহান্তি সাহেব পূর্ব পরিকল্পনা মতো লতিকার হোটেলের দিকে চললাম। যেমন যেমন বলেছিলাম সেইভাবে ব্যবস্থা করেছেন তো মিস্টার মোহান্তি? হ্যাঁ। অন্ধকার রাত, বিচের রাস্তায় মিউনিসিপ্যালিটির আলো জ্বলছে বটে, কিন্তু সে আলো এতই সামান্য যে থাকা না থাকা বোধহয় 2 সমান। অন্ধকারে সমুদ্র দেখা যায় না বটে, তবে গর্জন শোনা যাচ্ছে। বিচের একটু ভিতরের দিকে লতিকার হোটেলটা। বিচে তখন একটি জনপ্রাণীও নেই, ওই সময় থাকার কথাও নয় যদিও। পিছনের দরজা পথে আমরা নিঃশব্দে লতিকা যে হোটেলে ছিল
সেই হোটেলে প্রবেশ করলাম। একতলার একটা ঘরে আলো জ্বলছে। ওইটা লতিকার ঘর। হঠাৎ করে কথাবার্তা শুনতে পেলাম। দাঁড়াও, আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ জানতাম, আর কেন যে এসেছো তাও আমি জানি। একেও না বলছি। স্টপ স্টপ। ছুটে গিয়ে দরজার উপর লাফিয়ে পড়ল কিরিটি। উই মাস্ট গেট ইন সুব্রত, দরজাটা ভাঙ। মহান্তি, কুইক! তিনজনের মিলিত চাপে দরজাটা ভেঙে পড়ল। হুড়মুড় করে আমরা ঢুকে পড়লাম তিনজন। দেখি শয্যার উপর পড়ে আছে লতিকা, আর এক নারী তার উপর ঝুঁকে রয়েছে তখনও। কিরিটি ছুটে গিয়ে এক ঝটকায় সেই দ্বিতীয় নারীকে সরিয়ে দিয়ে লতিকার গলা থেকে সিল্কের রিবনের ফাঁসটা টেনে খুলে ফেলল তাড়াতাড়ি। লতিকা নেতিয়ে পড়েছে তখন শয্যার উপর। তৃতীয় নারী ঘর থেকে পালাবার চেষ্টা করলো, কিন্তু গর্জে উঠল কিরিটি। পালাবার চেষ্টা এখন বৃথা। এ কি মিসেস বিশ্বাস? না মিসেস বিশ্বাস না, তার ছেলে রামানুজ। রামানুজ রেণুকা বিশ্বাসের ছেলে? হ্যাঁ, উনি খুব দক্ষ একজন অভিনেতা। মিসেস বিশ্বাসের ছদ্মবেশে প্রথম রাত্রে উনি এখানে এসেছিলেন এবং সেই সময় লতিকা দেবী ওকে চিনতে পারে, আর তাই রামানুজ ওকে প্রাণের ভয় দেখিয়ে যায়। ভয় নেই মিসেস সরকার, ইউ হ্যাভ বিন সেভড। হত্যাকারী ধরা পড়েছে। ধরা পড়েছে? ওই তো দেখুন না, পালাতে পারেনি। রেণুকা বিশ্বাসের ছেলে রামানুজ। ঘরের এক কোণে রামানুজ তখনও একটা চেয়ারে পুলিশি প্রহরায় বসে। কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না মিস্টার রায়। রেণুকার ছেলে রামানুজ, কেমন যেন আমার গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, জট ওখানেও পাকিয়েছিল এবং হত্যার বীজও ওইখানেই ছিল। সত্যিই বড় বিচিত্র নাটক। ওই রামানুজকে জানেন? কে? সে হচ্ছে আপনারই স্বামী কালী সরকারের অপরিণামদর্শিতার ফল, ওনার দুষ্কৃতির ফল। কালী সরকার ও রেণুকার ক্লেদাক্ত কামনাপঙ্কিল অন্ধকারময় জীবনের কোনো এক বসন্ত রজনীর স্বাক্ষর। কি বলছেন আপনি মিস্টার রায়? সত্যি বড় নিষ্ঠুর এবং মর্মান্তিক লতিকা দেবী, কিন্তু ওই হতভাগা এটা কোনোদিনও জানতে পারেনি। ও চিরদিনই জেনেছে যে ও রেণুকার ভাই। কিন্তু আপনি সে কথাটা জানলেন কি করে? প্রথমটায় অবশ্য আমি নিছক অনুমানের ওপর নির্ভর করে সমস্তটা ভেবেছিলাম এবং যা চোখে দেখেছি বুদ্ধি দিয়ে তাই বিচার করেছিলাম। রেণুকা, কালী সরকার এবং রামানুজের চেহারার মধ্যে একটা সিমিলারিটি খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। কেমন করে রেণুকা এবং কালী সরকারের চেহারার ছাপ পড়েছে ওর ওপর। ওই রামানুজের চেহারাটা কিন্তু শুনুন মিস্টার মহান্তি, প্রথম দিন ওকে দেখেই আমার সন্দেহ হয়েছিল, কারণ রামানুজের কটা চুল, কটা চোখ এবং গৌর গাত্রবর্ণ রেণুকার মতো হলেও মুখের গঠনটা অবিকল ছিল কালী সরকারের মতো। এবং কথাটা যে সত্য সে সম্পর্কে আমি স্থির এবং নিশ্চিত হই আজই সন্ধ্যায় কালী সরকারের অ্যাটর্নির সঙ্গে কথা বলে। কালী সরকারের উইলে লেখা আছে পুরী সিসাইড হোটেলের একমাত্র মালিক কালী সরকার নিজে। সে কি? হোটেলটা তবে কালী সরকারেরই। রেণুকা বিশ্বাসের সঙ্গে একটা চুক্তিপত্র আছে, যদিও সবাই জানে যে রেণুকা এবং হর্ডন বিশ্বাসী হোটেলের মালিক। যাই হোক, যা বলছিলাম, ওই হোটেলটা রামানুজ দাসকে দিয়েছে লেখা আছে। মিথ্যা কথা নয়, তোমার জননী দেবী ওখানেই ভুল করেছেন রামানুজ। পাছে হোটেলটি হাতছাড়া হয়ে যায়, কালী সরকারকে নিয়ে এসে কৌশলে সে রাত্রে তোমাকে দিয়ে হত্যা করিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। And you fool, you killed your own father. নিজের বাপকে তুমি হত্যা করেছো খুবই ব্রুটালি, যে বাপ তোমার ভালোটাই চেয়েছিল শেষ পর্যন্ত। না না, কমপ্লিট লাই, পুরো মিথ্যে। না রামানুজ না, কালী সরকারের অ্যাটর্নিও জানে সে কথা। তুমি তার অবৈধ সন্তান হলেও তোমার প্রতি তার একটা দুর্বলতা ছিল, একটা মমতা ছিল। কিন্তু I never dreamt of it. একমাত্র কালী সরকারের অ্যাটর্নি ছাড়া আর যে জানে সে হচ্ছে ওই রেণুকা বিশ্বাস। হর্ডন বিশ্বাস জানে না? না, জানে না। তবে না জানলেও তার মনে বোধহয় ইদানিং একটা সন্দেহ দেখা দিয়েছিল। সন্দেহ হচ্ছে তার স্ত্রী ও কালী সরকারকে নিয়ে। তাই সে কালী সরকারকে ডেকে পাঠায় পুরীতে। কালী সরকার অবশ্যই পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, মানে সন্দেহ করেনি। সে সরল মনে এসেছিল এবং আমার যা অনুমান খুব সম্ভবত কালী সরকারকে চেপে ধরে হর্ডন বিশ্বাস, এবং অন্য কোনো উপায় না পেয়ে কালী সরকার ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য কলকাতা থেকে তার অ্যাটর্নিকে আসতে বলে নতুন করে উইল করার জন্য। সত্যি বললাম যে সবটাই আমার অনুমান। যাই হোক, সমস্ত সলা পরামর্শ হতো কালী সরকার এবং হর্ডনের মধ্যে তার ঘরে বসে ব্রিজ খেলতে খেলতে।
সম্ভবত ব্রিজ খেলাটা ছিল আইওয়াস, এবং ওই সময় কোনো একদিন রাত্রে হয়তো রেণুকা আড়ি পেতে ব্যাপারটা জানতে পারে, যার ফলে সে অন্য কোনো উপায় না পেয়ে তার ছেলেকে পরামর্শ দেয় কালীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার জন্য। হতভাগ্য রামানুজ হয়তো বুঝেছিল অন্যথায় হোটেল থেকে সে বঞ্চিত হবে। হর্ডন তাহলে ব্যাপারটা জানে না বলতে চান? সম্ভবত না। আপনি কি রামানুজকে প্রথম থেকেই সন্দেহ করেছিলেন মিস্টার রায়? হ্যাঁ, তাকে দেখার পর থেকেই বলতে গেলে। তবে সন্দেহটা ঘনীভূত হয় আপনার মুখ থেকে রেণুকার ইতিহাসটা শোনার পর। কিভাবে, কেন ওকে সন্দেহ করলেন? প্রথমত, ও আমার চোখে ধুলো দিতে পারেনি, কারণ ওকেই আমি আগের দিন বিকালে সমুদ্রের তীরে কালী সরকারের সঙ্গে প্রথম দেখি। তবে কি? হ্যাঁ রে, ওই দোলগোবিন্দ শিকদার পার্ল মার্চেন্ট মানুষকে একবার দেখলে বড় একটা ভুল আমি করি না। পরের দিন তো হোটেলে ওকে দেখেই আমি চমকে উঠেছিলাম। দ্বিতীয়ত, ওর সঙ্গে কালী সরকারের মুখের একটা সাদৃশ্য দ্বিতীয় দিন আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। ওকে দেখার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল কোথায় যেন একটা আশ্চর্য রকমের মিল আছে, একটা সাদৃশ্য আছে কালী সরকারের মুখের সঙ্গে রামানুজের মুখের। মনের চমকের সঙ্গে সঙ্গে ওর প্রতি দৃষ্টিটা আমার আরও আকর্ষিত হয়। রং, চুল, চোখ সব রেণুকার মতো, অথচ চেহারায় আশ্চর্য রকম আদল কালী সরকারের মতো। এবং এও বুঝতে আমার বাকি ছিল না যে রামানুজ যেই হোক, দোলগোবিন্দ শিকদার এবং রামানুজ এক এবং অভিন্ন। একটু থেমে কিরিটি একটা সিগার ধরালো। সিগারে একটা মৃদু টান দিয়ে পুনরায় বলতে শুরু করলো সে। কিন্তু এই ব্যাপারটা এখনো আমার কাছে একটা মিস্ট্রি হয়েই রয়ে গেল। কালী সরকার কেন হঠাৎ রামানুজ সম্পর্কে আমার কাছে মিথ্যা কথা বলতে গেল? হয়তো এমনও হতে পারে পাছে তোর মনে কোনো রকম কোনো কিউরিয়াসিটি রামানুজ সম্পর্কে জাগে, তাই একটা মিথ্যে পরিচয় দিয়ে ওর ব্যাপারটা তোর থেকে চাপা দিতে চেয়েছিল। হ্যাঁ, কথাটা যে আমার মনে হয়নি সুব্রত তা নয়, কিন্তু কেন, কি প্রয়োজন ছিল তার? তবে কি সে বিপদ আঁচ করতে পেরেছিল? হয়তো তাই। তাই যদি হবে তো সে সাবধান হলো না কেন নিজে? তার তো সাবধান হওয়া উচিত ছিল। তাহলে রেণুকা বিশ্বাস নয়? না, সে মেশায়নি। আমি অবশ্য বুঝেছিলাম মিস্টার মহান্তি, রেণুকাকে ঘিরে আপনার সন্দেহটা সবচাইতে বেশি দানা বেঁধে উঠেছিল, কিন্তু আমার তা হয়নি। কেন? তার কারণ রেণুকার মতো একজন স্ত্রীলোকের পক্ষে একজন বয়স্ক পুরুষের গলায় ফাঁস দিয়ে হত্যা করা মোটেই সম্ভব নয়, এবং তাকে বয়ে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া তো সম্ভব নয়। না না না। তবে হত্যার ব্যাপারের সঙ্গে যে সে জড়িত তার জবানবন্দি থেকে আমি বুঝতে পেরেছিলাম। কালী সরকারের মৃত্যুর ব্যাপারটা জানার সঙ্গে সঙ্গে গিয়ে কালী সরকারের ঘরে তালা দিয়ে দিয়েছিল সে। আসলে সে তালা দিতে চায়নি, গিয়েছিল ঘরের মধ্যে যদি কোনো রকম সন্দেহজনক কিছু রামানুজ ফেলে এসে থাকে সেইটা সরিয়ে ফেলার জন্য। কারণ সে ভাবতেই পারেনি যে যে দেহটা তারা সমুদ্রের জলে ফেলে দিয়ে এসেছিল রাত্রির অন্ধকারে নির্মম ভাগ্যের ফলে সেই দেহটা আবার নুলিয়াতের হাতে ফেরত চলে আসবে সমুদ্রের জল থেকে। তাই তার ভয় হয়েছিল তখন যে যদি ব্যাপারটা হত্যা বলে কারোর সন্দেহ হয় এবং পুলিশ শেষ পর্যন্ত নাড়াচাড়া করে ব্যাপারটা নিয়ে, তাহলে তারা যেন কোনো প্রমাণ তার ঘরে না পায়। চায়ের কাপটা হয়তো সেই কারণেই সরিয়ে ফেলেছিল রেণুকা বিশ্বাস। তারপর আর কি, ঘুমের ওষুধের প্রভাবে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে দেখেই মধ্যরাত্রে কোনো এক সময় রামানুজ গিয়ে ঘরে ঢোকে এবং নির্মমভাবে একটা চুলের রিবন গলায় ফাঁস দিয়ে নিজের জন্মদাতা বাপকে হত্যা করে তার মায়ের অনুরোধে। কিরিটির অনুমানটা যে মিথ্যে নয় সেটা ওই দিন রাত্রেই জানা গেল। আমরা সকলে গিয়ে একসঙ্গে হানা দিলাম সি সাইড হোটেলে। রামানুজকে পুলিশ দিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল কিরিটির পরামর্শে আগেই। রেণুকা একটা চেয়ারে বসে হিসেব কষছিল আর হর্ডন একটা কান্ট্রি লিকারের বোতল নিয়ে মদ্যপান করছিল। আমাদের দেখে ওরা অবাক। কি ব্যাপার এত রাত্রে মহান্তি সাহেব? শুনে নিশ্চয়ই খুশি হবেন, কালী সরকারের হত্যাকারী ধরা পড়েছে মিসেস বিশ্বাস। ধরা পড়েছে? হ্যাঁ। কে কে খুন করলো? কালী সরকারের ছেলেই। কি বললেন? কালী সরকারের ছেলে? সে তো বিয়েই করেনি। সেটা অবশ্যই ঠিক বলতে পারবেন, কালী সরকারের ছেলের গর্ভধারিণী। কালীর ছেলের গর্ভধারিণী কে? রেণুকা, আপনার স্ত্রী। হোয়াট? ব্যাপারটা সত্যি কি মিথ্যা ওকেই জিজ্ঞাসা করুন না মিস্টার বিশ্বাস। বাঘের মতো রেণুকার দিকে ঘুরে দাঁড়ায় হর্ডন, দু চোখে অগ্নি ঝরা দৃষ্টি। রেণুকা স্থির, যেন
বোবা পাথর একটা। চুপ করে আছিস কেন হারামজাদি? রেণুকা তখনও চুপ। হঠাৎই হরডন বিশ্বাস বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল রেণুকার উপর। বল, জবাব দে। রক্তাক্ত ভুলুণ্ঠিত হরডনের দেহটার দিকে তাকিয়ে হঠাৎই খিলখিল করে হেসে উঠল রেণুকা। তার পর মুহূর্তেই কাঁদতে লাগলো। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী বসন্ত রজনী। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে তপলব্ধা, মহুয়া, শুভ্রদীপ, সমীরণ, উৎপল, সরিত, তথাগত ও আকাশ। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে ইন্দ্রজিৎ, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, আবহ নির্মাণে ঋদ্ধিমান ও আকাশ এবং প্রচ্ছদঙ্কনে অর্ক। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আপনারা চাইলে আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সেই। আজ তাহলে এই পর্যন্ত। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।